The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 মিনিট। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আজকে ঢাকায় প্রচন্ড একটু পরপরই বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যে যারা কষ্ট করে ভূত এফএমে এসছেন, অনেক কষ্ট হয়েছে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদেরকে শুনতে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং ভূত এফএমের প্রতি ভালোবাসা, প্রবল ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। এই বৃষ্টি রাতে যারা যারা আসার কথা ছিল প্রত্যেকেই হাজির হয়ে গেছেন। থ্যাংক ইউ, আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা। এবং আমি শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকবেন। আমাদের যদি আপনারা আপনাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং তাছাড়াও লিখতেও পারেন আমাদের কাছে, যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হয়। আর আমাদের যে দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে আপনি গেলে দেখতে পাবেন যে আমাদের পোস্ট দেয়া আছে। সেই পোস্টের নিচে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার দিতে পারেন, আপনার যা ইচ্ছা আর কি। আর সেই সাথে আরো একটু বলে দিই যে আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেই পেজেই সরাসরি লিংক দেয়া আছে। ওপরে দেখবেন একটা বাটন আছে যেখানে লেখা আছে যে ইমেইল পাঠানোর জন্য। আপনি ওখান থেকেও সরাসরি আমাদেরকে ইমেইল পাঠিয়ে দিতে পারেন। এই ছিল নিয়ম কানুন। চলে যাচ্ছি ঘটনায়। আমাদের প্রথম ঘটনাটি শুরু করতে চাই একটা ইমেইল দিয়ে। আশা করছি ইমেইলটি আপনাদের ভালো লাগবে। ঠিক যেভাবে লিখেছেন দিল। আমি মর্গে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে আমার মোবাইলে আসা নাম্বারটাতে কল করে ঠিক তখনই ফোন রিসিভ করে ওই লোকটা এবং আমার অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, ভাই আজকে শুক্রবার, তাছাড়া আমি ঘুমিয়েছিলাম, ভাড়া মারার ইচ্ছা ছিল না, কিন্তু আপনার বারবার অনুরোধের কারণে এসেছি। ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলেন, লাশ যাবে কোথায়, কিভাবে মারা গেছে আর কখন মারা গেছে। লোকটাকে জিজ্ঞাসা করতেই খুব বেশি জোরে জোরে সে কান্না করতে শুরু করলো আর বলতে থাকলো যিনি মারা গেছেন উনি নাকি তার পিতা। কান্না করে বলতে থাকেন, আমার বাবা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা প্রকাশ্য রাস্তায় তাকে কুপিয়ে জখম করে ফেলে। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগে শত্রুরা আমার বাবাকে এইভাবে কুপিয়ে মারাত্মক আহত করেছে। এলাকার কিছু লোকজন তাড়াতাড়ি করে প্রথমে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছেন এবং তারা বলেন যে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। এখানে চিকিৎসা সম্ভব না। তারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার কথা অনুযায়ী এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন। গতকাল সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লাশ নিয়ে আমরা গ্রামের বাড়িতে যেতে পারিনি, শুধুমাত্র ফরেনসিক রিপোর্টের জন্য। তাছাড়া গতকাল অনেক বেশি লাশ থাকার কারণে আমাদের লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আজকে শুক্রবার জুমার নামাজের পর লাশ পাবো বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। তাই আমরা গাড়ি রেডি করে রেখেছি। কথাগুলো বলতে বলতে মসজিদের মাইকে জুম্মার নামাজের আজান শুনতে পাই। ততক্ষণে আমার হেল্পার চলে আসে ঢাকা মেডিকেল মর্গের সামনে। আমি আর হেল্পারকে গাড়িতে বসে থাকার জন্য বলে আমি গেলাম মেডিকেলের বাইরে। ঘড়ি ধরে ঠিক 40 মিনিটের মাথায় হেল্পারকে আবার ফোন করে খুব কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, ওস্তাদ আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, আমার একা থাকতে খুব ভয়। ছাড়া পচনও ধরেছে, প্রচুর গন্ধ বের হচ্ছিল লাশের শরীর থেকে। যাই হোক, সব কাগজপত্র ঠিকঠাক ভাবে নিয়ে রওনা হলাম। তখন ঘড়িতে 4টা বেজে যাচ্ছে। মেডিকেল মর্গ থেকে বের হয়ে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া পার করে শাহবাগ চত্বরে এসে অ্যাম্বুলেন্সটি সাইড করলাম। আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশের বড় ছেলেকে বললাম, ভাই লাশ থেকে প্রচুর গন্ধ বের হচ্ছে, এই অবস্থা থাকলে আমি বমি করে দেব, অনেক দুর্গন্ধ, পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসছে। আমি গাড়িটা থেকে নেমে কয়েকটি বডি স্প্রে নিয়ে আসি।
সাথে কিছু আগরবাতি আর আতর নিয়ে আসবেন, না হলে এই লাশটি নিয়ে সিরাজগঞ্জ যাওয়া সম্ভব হবে না। তারপর লোকটা আমার কথা মতো সবকিছু নিয়ে আসলো। আমি গাড়িতে কিছু আগরবাতি জ্বালিয়ে পুরো গাড়িটা ঠিকঠাক করে আবার পুনরায় রওনা দিলাম এবং বের হতেই আশুরা যখন পৌঁছে গেছে তখন প্রায় সন্ধ্যা। শুক্রবার হওয়াতে রাস্তা একদম খালি ছিল। আমি খুব দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছি, কিন্তু লাশের গাড়ি বলে কথা দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছি, কিন্তু লাশের গাড়ি একদমই ধীর গতিতে এগিয়ে চলছে। আমি আমার মতো গাড়ি চালাতে থাকি। সাভার রপ্তানি জিরানি বাজার চন্দ্রা মোড় পার হয়ে কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ আছে, সেইটা পার হওয়ার সময় হঠাৎ অ্যাম্বুলেন্সের গিয়ার কাজ করে না। অনেক চেষ্টা করি গাড়িটি ওপরে তোলার জন্য, দুর্ভাগ্যক্রমে গাড়িটি পেছনে যেতে থাকে। তখন আমি কোনো উপায় না পেয়ে হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চাকাতে একটা সাপোর্ট দে, না হলে গাড়িটি খাদে পড়ে যাবে। হেল্পার তাড়াহুড়া করে কোন রকমের সাপোর্ট দেয় এবং গাড়ি থেকে সবাই নেমে পুনরায় রওনা দিলাম। কিছুক্ষণ পর আমার হেল্পার উঠে বলে, ওস্তাদ একা একাই নড়াচড়া করছে লাশটা। এবার কফিনে জোরে জোরে কান্নার শব্দ আওয়াজ শুনতে পাচ্ছি। আমি হেল্পারের কথায় কান না দিয়ে সোজা অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর পৌঁছানো ঠিক আগ মুহূর্তে গাড়ির সামনে একটা কুকুর লাফ মেরে আমাকে কুকুরটিকে আমি লাফ মারে এবং আমি কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করি এবং গাড়ি থেকে হার্ট ব্রেক করি। আমি নিজেই খুব ভয় পেয়ে যাই। গাড়িতে থাকা আমার হেল্পার ও লাশের বড় ছেলে গত দুদিনে তাদের চোখে ঘুম ছিল না, তাই গাড়িতে বসে এসির বাতাসে সে একটু ঘুমিয়ে নিচ্ছিল। আমি তাকে ডেকে বলি যে, ভাই কি ঘুমিয়ে গেছেন নাকি? সে জবাব দেয় না এবং জবাব দেয়, না ঘুমায়নি। দিনে ঘুম হয়নি বলে জানতাম, রাতে হয়তো বা চোখে ঘুম আসতে পারে, তাই বেশি করে পান আর সিগারেট 2 প্যাকেট নিয়ে রেখেছিলাম। আমার গাড়ি চালানোর বয়সের শুরু থেকেই অ্যাম্বুলেন্স জগতে আছি বলে জীবনে কতবার এরকম লাশ নিয়ে গেছি, কত গিয়েছি, কিন্তু এরকম কোনো কিছু ফেস করি। এটাই আমার জীবনের প্রথম ভয় পাওয়ার মতো ঘটনা। যাই হোক, বুঝে গেছি যে আজকে অনেক কিছুই ঘটতে পারে। গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিকে একের পর এক ঘটনা ঘটতে থাকলো আমার সাথে। রাত যত গভীর হতে থাকলো কেন যেন ততই নতুন নতুন এক একটা ঝামেলা ঘটতে থাকে। ভালো গাড়ি ঢাকা থেকে নিয়ে বের হলাম। মাঝপথে গাড়িতে ইমার্জেন্সি সাইরেন ও বাতি চলে না। আর কিছুক্ষণ পর আমার গাড়িতে থাকা লোকটি মোবাইলের কল আসতে থাকে। যারা কল করেছেন তারা সবাই লাশের আত্মীয় স্বজন, জিজ্ঞাসা করে লাশের খবর কি, কবর, জানাজা, কাপড় সবকিছু মিলিয়ে কমপ্লিট শুভ সবকিছু, এবং আপনারা আসলেই জানাজা করে দাফন করে ফেলবো। আমি কথা শুনে আরো জোরে চালাতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমি নতুন কিছু আবিষ্কার করতে থাকি। গাড়ি থেকে আমি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছি। তাদের সিরাজগঞ্জ পৌঁছাতে 4 ঘন্টার বেশি লাগার কথা নয়। 4 ঘন্টা চলে যাওয়ার পরও এখনো টাঙ্গাইল জেলা পার করতে পারিনি। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, তখন টাঙ্গাইলের রাবনা বাইপাসের মোড়টা পার হয়ে অল্প কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ির পেছনে বিকট শব্দ শুনতে পাই। আমি বুঝতে পারলাম যে গাড়ির চাকা ফেটে গেছে এবং সেইটাই বিকট শব্দ করছে। তাই নিজের প্রথমে গাড়ি থেকে নেমে চারপাশটা ঘুরে মোবাইলের আলো জ্বালিয়ে দেখি গাড়ির কোনো চাকা ফাটেনি। কিসের জন্য এত বিকট শব্দ করলো? আমি মন থেকে সবকিছু ফেলে দিয়ে আবার গাড়ি চালাতে থাকি। 10 মিনিট রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছি। টাঙ্গাইলের অ্যাঙ্গেলেঙ্গা বাজার পার হওয়ার পর ঠিক যমুনা সেতুর আগে ভুয়াপুরের কাছাকাছি গাড়ি একটা খালি জায়গা আছে। সেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। রাস্তায় পশ্চিম শুধু গাছ আর পূর্ব দিকে রেল লাইন। রাত তখন প্রায় 12টা। ঘরের বাইরে জ্যোৎস্নার আলো ঝলমল করছে। পুরো দিক হঠাৎ করেই আবার বিকট শব্দ কানে আসে। তখন কিন্তু আমি গাড়ি না থামিয়ে টানতেই থাকি সামনের দিকে, কিন্তু গাড়ি একদমই সামনে যেতে যাচ্ছিল না। বুঝতে পারলাম যে এবার সত্যি চাকা ফেটে গেছে। তাই গাড়িটি সাইড করে হেল্পারকে বললাম, দেখ কি অবস্থা। হেল্পার আমার কথা শুনে মনটা খারাপ করে বলে, ওস্তাদ আমার খুব ভয় লাগছে, আমি একা নামতে পারবো না। আমি তখন গাড়ি থেকে লোকটিকে বললাম যে আপনি নামুন হেল্পারের সাথে। আমি বলার পরেও নামতে রাজি হচ্ছে না। তখন আমি তাকে বললাম যে ভাই, লাশটি আপনার বাবার, আপনি যদি এরকম করেন তাহলে আমরা কি করব? বলার পরে গাড়ি থেকে নেমে আমরা সবাই নেমে যাই এবং গাড়ির পেছনে সাইডে বাম পাশের চাকা ফেটে গেছে এবং রিম থেকে টায়ারটা বেরিয়ে গেছে। আমি হেল্পারকে বললাম তাড়াতাড়ি করে চাকাটা খুলে ফেল আর এক্সপায়ার চাকাটা লাগিয়ে নে। এই বলে একটুখানি সামনে গিয়ে আমি এগিয়ে গেছি। হঠাৎ আমাকে ডাকতে শুরু করলো। জিজ্ঞেস করলাম যে সমস্যা কি? হেল্পার জবাব দেয়, গাড়ির ভেতরে লাশের কফিনটা বের না করলে এক্সপায়ার চাকা বের করা সম্ভব হবে না। আমি কিছুক্ষণ চিন্তা করছি কি করা যায়। চিন্তা করেও লাভ নাই।
মানে বের করতেই হবে। দেরি না করে সোজা কফিনটি নামানোর চেষ্টা করি। প্রথমে কফিনটি এক চুলো নড়াতে পারছিলাম না। কফিনটার নিচে একটা এক্সট্রা চাকা লাগানো ছিল, লাগানো হচ্ছে। এরই ফাঁকে আমি পাশে থাকা রেল লাইনে গিয়ে বসে মোবাইল টিপ থেকে হঠাৎ চোখে পড়ে যায় লাশের কফিনে। দেখি দুটি শেয়ালের মতন দেখতে এবং ঘাড়ের পিঠে অনেক লম্বা লম্বা পশম এবং কফিনের দিকে মুখ ঢুকিয়ে কামড়ে খাচ্ছে। আমি তখন দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা দেখো না লাশে শিয়াল কফিনে খাচ্ছে, শিয়াল কফিনে মুখ দিয়েছে, লাশ খেয়ে ফেলছে। তখন তারা অবাক হয়ে বলতে থাকে, আপনি শিয়াল দেখেছেন? এখানে তো কোনো কিছু নেই। আমি দুজনের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি ভুল দেখছি না তো চোখে? এটা কখনোই হতে পারে না। যাই হোক, গাড়িতে চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার লাশটি গাড়িতে তুলে রওনা হব। আমার হাতে থাকা সিগারেটটি মাটিতে ফেলে দেই। তাদের দুজনকে কফিনটি ধরে গাড়িতে, মজা আছে অনেক, একটু বেশি আর একটু ছোট করে লেখা যেত, বাট তারপরেও থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অনেকে লাশের ঘটনা শুনতে চান, অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, তাদের জন্য আজকে এটা একটা বিশাল পাওয়া ছিল। থ্যাংক ইউ ভাই। আপনি আপনার নামটা তারপরে বলছেন নিয়ামত হাসান তুলিপ, এবং তিনি গাইবান্ধা জেলার নলডাঙ্গা তার বাসা। ওকে, আচ্ছা, না এটা আরেকটা মেসেজ। এটা তুলিপ, তিনি কোথা থেকে তা তিনি দেখেননি, তিনি তো ঢাকাতেই থাকেন। এটা আরেকটা মেইলে চলে গিয়েছিলাম আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি এবার আফনান ভাইয়ের কাছে, এবং আফনান ভাই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এই মুহূর্তে দারুণ দুটো ঘটনা নিয়ে। আমরা এখন প্রথম ঘটনাটি শুনে আসবো তার কাছ থেকে। এক সেকেন্ড। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার এক সিনিয়র বড় ভাই আমাকে বলেছেন। ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার বাবা 1982 সালে রেলওয়ের প্রকৌশলী হিসাবে যোগদান করেন। তো যোগদান করার পর তখন মানে আমাদের ওই সময়টাতে বাংলাদেশের রেলওয়ে আজকে যেরকম ডেভেলপড, ওই সময় কিন্তু এতটা ছিল না। তো ওই সময় বাংলাদেশ সরকারের তরফ থেকে, তৎকালীন সরকার তরফ থেকে বেশ কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয় রেলওয়ের ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, ওই সময় দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং খুব বেটার লেভেলের মানে রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য মানে যে প্রশিক্ষণটা দরকার ছিল, ওই টাইপের মানে স্কিল্ড পারসন আমাদের কম ছিল। তো সব মানে সদ্য নিয়োগপ্রাপ্ত যে অফিসার এবং প্রকৌশলী ছিলেন, তখন তাদেরকে বেশ কয়েকজনকে ডেপুটেশনে চায়নাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল 3-4 বছরের জন্য। কারণ আমরা তো জানি রাসেল ভাই যে চায়নার রেলওয়ে ট্র্যাকগুলো কিন্তু বিশ্বের মানে খুবই উন্নত লেভেলের রেলওয়ে আর কি চায়নাতে। তো ওই সময় রাসেল ভাই চায়নায় মানে জিনজিয়াং প্রদেশ যেটা রয়েছে, তো জিনজিয়াং প্রদেশ থেকে কাজাকিস্তানের বর্ডার পর্যন্ত একটা রেলওয়ে ট্র্যাক নির্মাণের একটা প্রকল্প তখন চাইনিজরা ওটা রান করছিল আর কি। তখন ওনাদেরকে ডেপুটেশনে ওই প্রকল্পের সাথে অ্যাড করা হয়, যাতে ওইখান থেকে ওনারা এক্সপিরিয়েন্সটা নিতে পারেন এবং ওইখানে কাজ করে ওনারা পরবর্তীতে বাংলাদেশে এসে ওই প্রক্রিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারেন আর কি। তো যখন ওনারা ওখান থেকে জিনজিয়াং প্রদেশ থেকে মানে তখনও কিন্তু রাসেল ভাইটাতে 80 সালে কাজ শুরু হয়, উনি গিয়েছিলেন 82 সালে। 2 বছর বেশ একদম কাজাকিস্তানের বর্ডারের কাছে, ওনার বর্ণনা অনুযায়ী ওই সময় কাজাকিস্তানের বর্ডারের সাইড দিয়ে কাজটা হচ্ছিল আর কি। আচ্ছা, তো তখন ওনারা কাজাকিস্তান তো রাসেল ভাই ওখানে বেশ মরুভূমি এলাকা এবং ওখানে পাহাড় টাহাড়ও আছে অনেক এরকম। তো ওখানে ওনারা যেখানে থাকার যে জায়গাটা আর কি, ওখানে তো রাসেল ভাই মরুভূমির ভিতরে ওইভাবে বাড়িঘর করা যায় না। ওখানে বিশাল ওই টিমের মধ্যে ওই যেগুলো আমরা অনেক সময় দেখি না যে গাড়ির মধ্যেই থাকা সবকিছুর ব্যবস্থা, ক্যারাভান বলে যেগুলোকে। তো যারা অফিসার র্যাঙ্কে ছিল ওনারা এরকম ক্যারাভানে থাকতো, এক একজনের এক একটা ছোট ছোট। আর যারা শ্রমিক বা একটু নিচের পদে চাকরি করতো ওনারা তাঁবুতে থাকতেন আর কি। তো এরকম করে ওনারা কাজ বেশ আগাচ্ছিলেন খুব ভালো মতো, কোনো সমস্যা হচ্ছিল না। তো এর মাঝে কি হলো রাসেল ভাই, ওনারা কাজ আগাতে আগাতে একটা জায়গায় এসে একটা ছোট মানে টিলা থেকেও ছোট একটা মানে উঁচু একটা জায়গা, ওটা আমরা একদম ছোট পাহাড় বলতে পারি আর কি, কিন্তু টিলা থেকেও সেটা ছোট, ওটা পাহাড়ও বলা যায় না, টিলাও বলা যায় না। ওটা ছিল রাসেল ভাই একদম মানে নিরেট পাথরের একটা পাহাড়। আচ্ছা, এখন মানে যে মেইন প্রকৌশলী যিনি ছিলেন, তো উনি বললেন যে প্রথমে চিন্তা করলেন এটাকে টানেল করে এর ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা রেলওয়ে ট্র্যাকটা।
তখন মেইন প্রকৌশলী বললেন যে না, এটা পাহাড় যেহেতু এটা খুবই ছোট, তো টানেল করাটা এটা একটা ব্যয়বহুল কাজ হবে, এর থেকে বেটার হয় আমরা এই ছোট ইটা আমরা ডিনামাইট দিয়ে এই মানে পাহাড়টাকে এখান থেকে সরিয়েই ফেলি, এতে একদমই ছোট, দেখে আহামরি ওরকম কোনো সমস্যা হবে না। জি। তো উনি এই সবার সাথে মানে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন যে সবাই সম্মতি দিলেন, হ্যাঁ ঠিক আছে, সিদ্ধান্তটা মানে ঠিক, যে আমরা এটা টানেল নির্মাণ করা এটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হবে, এর থেকে বেটার হয় আমরা কয়েকদিনের মধ্যে এটা সরিয়ে ফেলি। তো রাসেল ভাই যখন ওনারা এই প্রকল্পটা মানে যখন এই পাহাড়ের কাছে ওনারা এসেছেন কাজ করতে করতে, তো ওই দিনের মতো কাজ মোটামুটি সমাপ্ত। তো রাসেল ভাই রাতের বেলা মানে ওই যিনি আঙ্কেল আর কি, ওনার নাম সঙ্গত কারণে বলছি না, যারা রেলওয়ে চাকরি করেন হয়তো অনেকেই ওনাকে চিনে থাকবেন। এখন যদি উনি রিটায়ারমেন্ট ঠিক আছেন রাসেল ভাই, উনি সপরিবার এখন কানাডাতে থাকেন। তো উনি যেহেতু ওই ইসের মধ্যে মানে টোটাল ওই টিমের মধ্যে একমাত্র মুসলিম ব্যক্তি ছিলেন, তো উনি রেগুলার ওই মানে সালাত আদায় করতেন। দেখা যাচ্ছে যে ক্যারাভানের ভিতরে উনি সালাত আদায় করতেন। তো একদিন উনি রাসেল ভাই যখন সালাত আদায় করছেন ক্যারাভানের মধ্যেই রাতের বেলা, তখন হঠাৎ ওনার কানে ফিসফিস শব্দ ভেসে আসলো। ফিসফিস শব্দে ওনাকে বলছে, কে যেন বলছে যে এখান থেকে চলে যাও, বারবার একই কথা বলছে, এখান থেকে চলে যাও। কিন্তু উনি চিন্তা করছেন কি ব্যাপার, মানে হয়তো বা ওই সারাদিন কাজ করেছে, এটা মনের ভুলও হতে পারে, উনি এরকমটা মনে করেছিলেন। আসলে উনি যখন রাত্রে ঘুমালেন, তো গভীর রাত্রে হঠাৎ উনি ফিল করলেন ওনার গাড়িটা মানে যে ক্যারাভান যেটার মতো ছিলেন আর কি, ওটা মানে একটু দুলছে, একটু দুলছে। তো উনি চিন্তা করলেন যেহেতু মরুভূমির কাছে, কারণ রাতের বেলা হয়তো মরুভূমিতে একটা তীব্র বাতাস হতে পারে, তো যার কারণে হয়তো বাতাস এরকমটা হতে পারে। তো উনি এটা এরকম মানে চিন্তা করলেন এবং উনি আর তেমন কিছু এর বাইরে আর কিছু চিন্তা করেন নাই। সকালবেলা রাসেল ভাই ওই যারা অন্যান্য ওয়ার্কার এবং আদার্স যারা অফিসার ছিলেন, তো ওনারা তাকে বলছেন তুমি রাতের বেলা গাড়ি নিয়ে কোথায় গেছিলা? উনি বলেন রাতের বেলা আমি গাড়ি নিয়ে কোথায় যাবো, এখানকার রাস্তাঘাট তো আমি চিনি না, আর গাড়ি নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। বলেন না, রাতের বেলা তোমার গাড়িটা এখানে ছিল না। বলে রাতের বেলা তো আমি ঘুমিয়েছিলাম। বলে না, রাতের বেলা এখানে গাড়ি ছিল না। এখন বলছে এই যে দেখো, মানে উনি যখন কিছুতেই মানে প্রমাণ মানে বলছেন যে আমি ঘুমাইছিলাম, তখন বলছে এই যে দেখো তোমার গাড়িটা এদিক দিয়ে চলে গেছে। এখন দেখো সত্যি রাসেল ভাই একটা জায়গা পর্যন্ত চাকার দাগ দেখা যাচ্ছে, তারপরে গিয়ে আর চাকার দাগ নাই। আচ্ছা, তো এটা একটা অদ্ভুত ব্যাপার। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাড়ি মানে কোথায় যাবে, আমি কোথায় যাবো, উনি মানে ওনার কাছে সবকিছুই মানে একটা মানে স্বপ্নের মতো মনে হচ্ছে আর কি। তো যাই হোক রাসেল ভাই ওই দিনের মতো মোটামুটি কাজ ওনারা যতটুকু করেন আর কি। এর পরের দিন রাসেল ভাই যখন কাজ শুরু হয়, তখন হঠাৎ করে মেইন ইঞ্জিনিয়ার যিনি একা একা একটু ওই পাহাড়ের দিকে গিয়েছিলেন কাজটা আগানোর জন্য, হঠাৎ ওনার ওয়াকিটকিতে ওনার কোনো মানে মেসেজ আসছিল না। তো সন্দেহ করে কিছু লোক এগিয়ে গেলেন, যাওয়ার পর ওনাকে সম্পূর্ণ প্যারালাইজড অবস্থায় রাসেল ভাই মানে ওই পাহাড়ের কাছে পাওয়া যায়। আচ্ছা, তো ওনার চোখ খোলা সবকিছু, কিন্তু উনি শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না। তো ওনাকে তাড়াতাড়ি জিনজিয়াং প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়, ওখান থেকে মানে অ্যাম্বুলেন্স যোগে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয় ওখানে। তো উনি সেখানে হসপিটালাইজ থাকেন। এখন রাসেল ভাই যারা চিফ ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য যারা ইঞ্জিনিয়ার ছিলেন, ওনারাই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন রাসেল ভাই যখন ওই পাহাড়ের গায়ে ডিনামাইটটা ফিট করা হয় এবং বেশ অনেক দূর থেকে ওই ডিনামাইটের বাটনটা মানে প্রেস করা হয়, আচ্ছা, একটা মানে নিরাপদ দূরত্ব থেকে, তখন ওটা বিস্ফোরিত হলে ওই পাথরগুলো ভেঙে পড়ে, ওটা আস্তে আস্তে সরানো হয় ক্রেন দিয়ে, তারপর এভাবে আর কি টানেলটা তৈরি হয় কি প্রাথমিক পর্যায়ে। তো রাসেল ভাই যখনই ডিনামাইটটা ফিট করার পরে দূর থেকে যখন মানে আপনার বাটনে প্রেস করা হচ্ছিল, তখন দেখা যায় বাটনে কাজ করছে না, মানে ডিনামাইট মানে ব্লাস্ট হচ্ছে না। আচ্ছা, তখন চিন্তা করেন হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেম। তখন ওনারা যখন ডিনামাইটের কাছে গিয়েছেন, দেখেন যে ডিনামাইটের সাথে যে সংযুক্ত তারটা ছিল রাসেল ভাই, তারটা খুলে পড়ে গেছে। এটা তো মানে অবাক ব্যাপার যে তারটা খুলে পড়ে গেল। তা আবার ওনারা তারটা জোড়া দিয়েছেন, জোড়া দেওয়ার পর আবার পিছনে ফিরে গিয়ে মানে বাটন প্রেস করেছেন। তারপর দেখেন রাসেল ভাই কাজ হচ্ছে না। আবার ওনারা গিয়ে দেখেন আর একটা তার খুলে গেছে, কারণ একাধিক মানে ডিনামাইটটার একটা না, বিভিন্ন জায়গায় কয়েকটা ফিট করা থাকে, যে মানে মেইন তারের আর একটা খোলা। তখন ওনারা ওটাও জয়েন করেন, তারপর আবার পিছনে ফিরে আসেন। ফিরে আসার পরে আবার যখন বাটনে প্রেস করেন, দেখেন তাও কাজ হচ্ছে না। আবার কাছে গিয়ে দেখে আবার আর একটা তার খোলা।
তো রাসেল ভাই যখন এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো তখন সবার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হলো যে আসলে হচ্ছেটা কি, এমন তো হওয়ার কথা নয়। রাসেল ভাই ওই দিনের মতো কাজটা স্থগিত রাখা হয় এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হয় যে আমরা এখন কি করব। আচ্ছা, তখন পরবর্তীতে ওনারা যখন সন্ধ্যার পরে মিটিং এ বসলেন, সিদ্ধান্ত হয় যে না, আমরা ডিনামাইট দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে এটাকে উড়িয়ে দেব। এই সিদ্ধান্তই ফাইনাল হয় আর কি। রাসেল ভাই ওই রাত্রে যে আঙ্কেল আর কি, উনি রাত যখন ওই ক্যারাভানের মধ্যে ছিলেন, ওই একই ঘটনা ওই গভীর রাত্রে হঠাৎ মনে হচ্ছিল যে ওনার গাড়িটা আবার দুলছে। তো যেহেতু আগের দিন এরকম একটা ঘটনা ঘটেছিল, ওনাকে বলেছিল যে আপনি গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলেন, উনি এবার চিন্তা করলেন যে না, এরকম দুলছে, আমি একটু নিচে নেমে দেখি। উনি যখন গাড়ির দরজাটা খুলে নামার চেষ্টা করছিলেন তখন মনে হচ্ছিল দরজাটা বাইরে থেকে লক করে দেয়া। তখন উনি চিন্তা করলেন যে ক্যারাভানের সামনের দিকে যাই, গাড়ির কাছের দিকে যাই, দেখি সামনে কাউকে দেখা যায় কিনা। উনি যখন রাসেল ভাই সামনের দিকে গেলেন, দেখা গেল যে সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, আশেপাশে কিচ্ছু নেই। ওনার তো আশেপাশে তাঁবু ছিল, আরো কিছু ক্যারাভান ছিল, জি, উনি কিছুই দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করলেন যে এটা কোথায় চলে আসলাম, আর গাড়িটা দুলছে, মনে হচ্ছে যে গাড়িটা শূন্যে ভেসে চলছে। আমার কাছে এরকমটা মনে হচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে উনি কিছুই বুঝতে পারছেন না। উনি দ্রুত খুব ভয় পেয়ে গেলেন এবং উনি তাড়াতাড়ি এসে শুয়ে পড়লেন, যা উনি আর কিছু চিন্তা করতে পারছিলেন না আর কি। সকালবেলা রাসেল ভাই সব ঠিকঠাক আছে, ওনার গাড়ি আগের জায়গায়, কিন্তু আবার লোকজন জিজ্ঞেস করলো আজকেও রাত্রে আপনি কোথায় গেছিলেন গাড়ি নিয়ে। তখন উনি বলে যে আমি তো এরকম ঘটনা, আমি রাতের বেলা এইরকম বিষয়টা করেছি। তখন তখন অন্য সবাই যারা ছিল প্রত্যেকেই বিভিন্ন ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করছিল, যে রাত্রে আমি আজকে এরকম হঠাৎ করে মনে হলো, আমার কাছে কেমন একটা অ্যাবনর্মাল মনে হচ্ছিল। কেউ বলছে আমার মনে হলো আমাকে বোবা ভূত ধরেছে। এরকম এক একজন এক এক ধরনের কথা বলছিল। তখন সবাই মোটামুটি একটু নিশ্চিত হলেন যে এখানে কোন একটা সমস্যা রয়েছে। তো রাসেল ভাই ওই দিন সন্ধ্যায় যখন ওনারা কাজ মোটামুটি যতটুকু কাজ করার দরকার বারবার ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু যখন ফিরে আসার মতো অবস্থা, তখন সবাই যখন রেস্ট করছিলেন, হঠাৎ সবাই একযোগে, রাসেল ভাই এটা একটা অদ্ভুত ব্যাপার, ওখানে প্রায় 50 থেকে 55 জন লোক ছিল, শ্রমিক সহ, সবাই একযোগে প্যারালাইজড হয়ে যায়। এবং একজন মাত্র ব্যক্তি, ওই আঙ্কেল, উনি শুধু সুস্থ ছিলেন। তখন উনি তো অবাক যে উনি একা সুস্থ, অথচ ওনারা সবাই এরকম হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেলেন। তখন রাসেল ভাই ওই আঙ্কেল উনি খেয়াল করেন ওই যে পাহাড় থেকে অসংখ্য ক্ষুদ্র আকৃতির অনেকগুলো মানুষ নেমে আসছে। তাদের শরীরে অদ্ভুত পোশাক, চেহারাগুলো অনেক অদ্ভুত রকমের। ওনারা নেমে আসছেন, নেমে এসে ওদের সামনে একজন দলনেতা ছিল, উনি সব দেখছেন, ওই আঙ্কেল সব দেখছেন, একজন দলনেতা আছে, দলনেতার পিছনে অসংখ্য লোক, সবাই এসে এই যারা 50-55 জন বা 60 জন যে লোকরা ছিল সবাইকে কাছে এসে দেখছে এবং প্রত্যেকে এক অদ্ভুত ভাষায় একে অন্যের সাথে কথা বলছে। উনি সেই ভাষাটা জানেন না, এটা না চাইনিজ ভাষা, না ইংরেজি ভাষা, না ফ্রেঞ্চ ভাষা, এটা যে কি ভাষা এটা উনি কিছুতে ধরতে পারছেন। উনি বেশ 3-4টা ভাষা সম্পর্কে ওনার ধারণা ছিল আর কি, কিন্তু উনি এটা কোন ভাষায় কথাবার্তা তারা বলছেন তোমরা বুঝতে পারছেন না। তখন যে দলনেতা, সেই দলনেতাটা একদম ওই আঙ্কেলের কাছে চলে আসেন, এসে তখন উনি বাংলা ভাষায় বলেন যে এখান থেকে চলে যাও, এটা আমাদের জায়গা। এটা বলে আবার সবাই ঠিক যেভাবে আসছিল সবাই আবার ওই পাহাড়ের উপরে চলে গেল। মনে হলো পাহাড়ের ওই পাশ থেকে হেঁটে আসছিল, আবার হেঁটে হেঁটে পাহাড়ের ওই পাশে চলে গেল। তখন রাসেল ভাই যখন ওরা চলে গেলেন, আবার সবাই হঠাৎ এই 50-55 জন একসাথে আবার সবাই সুস্থ হয়ে গেছে, আবার সবার শরীর সবাই দাঁড়াতে পারছে। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল। তখন ওই আঙ্কেল ওই ঘটনাটা খুলে বললেন যে এরকম আমি দেখেছি, এরকম এসে আমাকে এরকম বলছে যে সবাই চলে যাও। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা এখানে আর কাজ করব না। কিন্তু রাসেল ভাই যেহেতু একটা মেজর একটা প্রকল্প ছিল, কাজ তো আগাতেই হবে কোনো না কোনো ভাবে। তখন যেই পর্যন্ত রেলওয়ে ট্র্যাকটা নির্মিত হয়েছিল ওইখান থেকে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত পিছন দিকে আবার খুলে ফেলা হয়। সেটা সে 5 কিলোমিটার পর থেকে আবার ওই পাহাড়ের থেকে আধা কিলোমিটার দূর দিয়ে নতুন করে ট্র্যাক বসানো হয়। স্টিল নাও রাসেল ভাই ওই রেলওয়ে ট্র্যাকটা সম্প্রসারিত হয়েছে। আমি যখন ওই ঘটনাটা শুনেছিলাম রাসেল ভাই, আমি তখন উইকিপিডিয়াতে এবং নেটে আমি সার্চ দিয়েছিলাম এবং দেখেছি সত্যি ওই সময় ওই 80 দশকে ওই আপনার কাজাকিস্তানের ওই রাস্তার একটা সম্প্রসারণ কাজ হয়েছিল, ডিটেলস এই বর্ণনা আছে। তো রাসেল ভাই উনি যখন পরে দেশে চলে আসেন, বাংলাদেশের কিন্তু অসংখ্য রেল লাইন পরবর্তীতে যে ডেভেলপড হয়েছে ওই আঙ্কেলের হাত দিয়ে অনেকটা হয়েছে আর কি। এখন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন। তো রাসেল ভাই ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল আর কি,
যে এরকম মানে ঘটনা এখনো হয় আর কি। তো থ্যাংক ইউ আসলে, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনলাম আপনার ভাইয়ের কাছে তার প্রথম ঘটনাটি, এবং আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে লিখছেন। রাফসানা আলম রিজন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মারজিয়া জাহান, এবং ঢাকা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবির হুসাইন, এবং আমাদের সঙ্গে আছেন আলমগীর হোসেন মেহেদি। এছাড়াও গধুলি বেলা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মাহিয়া ইসলাম জুই, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেঘ বৃষ্টি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তৃষা চৌধুরী, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সন্দীপ চক্রবর্তী কলকাতা থেকে শুনছেন অ্যাপ দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা বাইরে থেকে শুনছেন তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস, যে দূরে থেকেও আমাদের ভুলে যান না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিসবাহ উদ্দিন আবিব, এবং হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের ঘটনা শুনতে চান। অর্থহীন সুমন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আশরাফুল মাহমুদ অ্যাশ, কবরের ঘটনা শুনতে চান। কুয়েত থেকে লাইভ শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। আবরার রহমান শুভ আমাদের সঙ্গে আছেন, অনেকদিন পর শুনছেন তিনি আজকে। প্রিন্স আর জে জাকারিয়া আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান রাজশাহী থেকে। রাইহান আমাদের সঙ্গে নাটোর থেকে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি নাইমুর রহমান। আমাদের সঙ্গে আছেন সাইদ রাফসান, অনেক জ্বর, দোয়া করি আপনি সুস্থ হয়ে ওঠেন। জুবায়েদ কিং সম্রাট আমাদের সঙ্গে আছেন, মিরপুর 1 থেকে শুনছেন। হাসান আলী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ বিন হাবিব। এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ বিশ্বাস, টুঙ্গিপাড়া থেকে শুনছেন তিনি। আহমেদ মুবিন আমাদের সঙ্গে আছেন চিটাগং থেকে। নীল চিরকুট আমাদের সঙ্গে আছেন। সৈয়দ রিয়াদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, এবং অনেকেই বলছেন যে ভয় লাগতে শুরু করেছে। অনেকের অনেক ধরনের কমেন্ট আমরা পাচ্ছি, এবং সেই কমেন্টগুলো নিয়ে আবারও ফিরে আসবো, এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আপনাদের সাথে কথা হবে আবারও নতুন নতুন সব ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি। হ্যালো, কত দূর আসলেন? রাত হয়ে যাচ্ছে তো। যমুনা পার দিয়ে নিয়েছি দোস্ত, তোরা থাক, আমি চলে আসছি প্রায়। সকল সময় তো হোক আও তো না, নয়তে পারলে ভিডিও কল তো করতে পারো। ও কি, মুই যে ফেসবুক লাইভে আইলাম, তুমি কমেন্ট দাও না কা? যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে, গ্রামীণ ফোন। কি রে, একেবারে লাপাত্তা যে? আর বলিস না, মেসির সাথে 2 ঘন্টা কাটানোর পরে নেইমার ডেকে পাঠালো। রোনাল্ডোর সাথে গল্প করতে করতে মাঠ ছেড়ে কখন যে জুরাসিক পার্কে পৌঁছে গেছিলাম খেয়াল নেই। পেছনে দেখি ডাইনোসর, আমি তো ঝেড়ে দৌড়। মানে 1 নম্বর নেটওয়ার্কে কম দামে বেশি জিবি, 2 দিন মেয়াদে 2 জিবি মাত্র 42 টাকায়। এখন অনলাইনে স্ট্রিমিং হবে টেনশন ফ্রি। রিচার্জ অথবা ডায়াল *121*3242#। বিস্তারিত গ্রামীণফোন.com। মেঘ জমেছে ঠোকায় ঠোকায় মন খারাপের মতো, আকাশ বুকে উড়বে পাখি, স্বপ্ন ছিল কত। মেঘ জমেছে। যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে, গ্রামীণ ফোন। কি রে, একেবারে লাপাত্তা যে? আর বলিস না, মেসির সাথে 2 ঘন্টা কাটানোর পরে নেইমার ডেকে পাঠালো। রোনাল্ডোর সাথে গল্প করতে করতে মাঠ ছেড়ে কখন যে জুরাসিক পার্কে পৌঁছে গেছিলাম খেয়াল নেই। পেছনে দেখি ডাইনোসর, আমি তো ঝেড়ে দৌড়। মানে 1 নম্বর নেটওয়ার্কে কম দামে বেশি জিবি, 2 দিন মেয়াদে 2 জিবি মাত্র 42 টাকায়। এখন অনলাইনে স্ট্রিমিং হবে টেনশন ফ্রি। রিচার্জ অথবা ডায়াল *121*3242#। বিস্তারিত গ্রামীণফোন.com। Face it. Radio Money Furti. Bhoot FM. The night comes alive with Grameen Phone. পুরান ঢাকা নারিন্দা থেকে। আমার ঘটনাটি হচ্ছে একজন আমাদের এলাকার খুবই পরিচিত একজন ব্যক্তি, যার নাম আব্দুল। তিনি যখন জীবিত ছিলেন তার কাছ থেকে তার যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আজকে শেয়ার করছি। ঘটনাটি হচ্ছে আজ থেকে 2007 অথবা 2008 কথা। তখন ঠিক আছে, আমি জিনদেরকে বলবো যেন আর ডিস্টার্ব না করে, যেহেতু রাসেল ভাই ওই 3টা জিনে খুব ভালো ছিল। আমরা জানি কবরস্থানে যে জিনগুলো থাকে ওরা সাধারণত ভালোই হয়।
তো ওনারা রিকোয়েস্ট করার পরে যখন ওই বড় হুজুর তাদেরকে রিকোয়েস্ট করেছিলেন পরে ডেকে, তারা বলছেন আচ্ছা ঠিক আছে আমরা বিরক্ত করবো না। সমস্যা যেটা হয় সেটা হলো যে উনি আসলে এতটা ভয় পেয়েছিলেন এরপরে যে উনি টোটালি একজন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে যান আর কি। উনি তো ওনার উপরে কোনো পরবর্তীতে জিনের প্রভাব না থাকলে উনি সব সময় মানে শয়নে স্বপনে মানে রাস্তাতে চলার সময় সব সময় মনে হতো যে ওই বিশাল দেহী লোকজন ওনাকে ফলো করতেছে, ওনার পাশে দাঁড়ানো, আর মোটরসাইকেল চালাতে গেলেই মনে হতো যে ওনার পিছনে কেউ বসে আছে। তো উনি এই যে রাসেল ভাই ওনার মধ্যে একটা বড় ধরনের মানসিক রোগ সৃষ্টি হয়ে যায়। এরপরে উনি নিজেও মানে বাংলাদেশের বড় বড় মানসিক ডাক্তারদেরকে দেখিয়েছেন, এমনকি ভারতের মাদ্রাজেও গিয়েছেন ট্রিটমেন্টের জন্য, কিন্তু কোনো লাভ হয় নাই। উনি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকেন, মানে আস্তে আস্তে শেষে এমন অবস্থা উনি একদম কঙ্কালসার হয়ে যান এবং উনি এই ঘটার মোটামুটি 2 বছরের মধ্যে উনি মারা যান রাসেল ভাই। ওকে, তো এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরিটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই আমাদেরকে লিখছেন এবং আমাদের সাথে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি রাব্বি হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ARZ সাকিব আছেন, আমাদের সঙ্গে আলিও মিজান গোমেজ, এছাড়াও এমডি শাকিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আজিজুল হাকিম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সিফাতুল হক হিমু আছেন, আমাদের সঙ্গে MBBS খান আমাদের সঙ্গে আছেন, এমডি নাইমুর রহমান, সালমান খান আমাদের সঙ্গে আছেন নিক্সন রিদান, এছাড়াও আছেন এমডি কাইয়ুম আছেন আমাদের সঙ্গে, রুমান আহমেদ আমাদের সঙ্গে আছেন, কবির আহমেদ, এছাড়াও আছেন সৈকত সহ আরো অনেকে আমাদের সঙ্গে, আরো অনেকেই আমাদের যে পেজ রয়েছে www.facebook.com/radio.furti সেখানে উপস্থিত আছেন এবং সেখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য কমেন্ট এবং আপনারা যারা লিখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে দেখতে পাচ্ছি আছেন এখানে মেহেদি হিরন বগুড়া থেকে শুনছেন তিনি, আরিফুল ইসলাম অমি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আল নোমান এবং তিনি ফেনী থেকে শুনছেন, তৌসিফ হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শীতের ঝরা পাতা, রাফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সৈকত এবং তিনি আছেন বাউফল থেকে এবং কাছিপাড়া এটা, এবং তিনি বলছে যে প্রথম ঘটনাটি খুব ভালো লেগেছে তার কাছে। আমাদের সঙ্গে আছেন মিনহাজুল আবির মিরপুর 1 থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশিকুল হক সিয়াম, এছাড়াও সাকিবুল ইসলাম শুভ আমাদের সঙ্গে আছেন, হুসাইন মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে হৃদয় খান হৃদয় আছেন আমাদের সঙ্গে, শরীফুল ইসলাম সজীব আছেন আমাদের সঙ্গে, অর্পিতা সিয়াম আমাদের সঙ্গে আছে, সাইমা আমাদের সঙ্গে আছেন, ময়মনসিং থেকে শুনছেন তিনি, সেলিম আল দিন আমাদের সঙ্গে আছেন, মকসুদপুর কমলাপুর থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রংচটা ভোর গাজীপুর থেকে শুনছেন তিনি, রাজ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন MAHM জিসান ইসলাম, এছাড়াও কামরুল হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শিবনাথ কুমার বগুড়া থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন এমডি নাজমুল হাসান নিলয়, আমাদের সঙ্গে আছেন সুমন হাসান টাঙ্গাইল থেকে শুনছেন তিনি, মিমি চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আফরিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও পার্থ মণ্ডল এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SK ফারুক, শুক্রবারের অপেক্ষা থাকেন তিনি সব সময়, আমাদের সঙ্গে আছেন আকাশ মোহাম্মদ আবদিন, সিয়াম আহমেদ তন্ময় সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন দেখতেছি, রাকিবুল হাসান রকিব আমাদের সঙ্গে আছেন, এছাড়াও ফয়সাল আহমেদ, তুষার আহমেদ রনি সহ জুয়েল হোসাইন, উৎস আহমেদ, শাকিল মাহমুদ, তামিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আফ্রিদি তুহিন সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব আরো একবার, তারপরে আমাদের নতুন একজন অতিথির ঘটনা নিয়ে আসবো। সেই অতিথির ঘটনার পরে আমরা তার ঘটনা শোনার পরে আমরা একটা অডিও ক্লিপে যাব। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি FM এন্ড ডু ফুর্তি। হ্যালো, কত দূর আসলেন? রাত হয়ে যাচ্ছে তো। যমুনা পার দিয়ে নিয়েছি দোস্ত, তোরা থাক আমি চলে আসছি প্রায়। সকল সময় তো হও আও তো না, নয়তে ফেললে ভিডিও কল তো করতে পারো। কি মুই যে ফেসবুক লাইভে আইলাম, তুমি কমেন্ট দাও না কা? যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে, গ্রামীণ ফোন। মেঘ জমেছে ঠোকায় ঠোকায় মন খারাপের
জমেছে। যত দূরেই যান আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে, গ্রামীণফোন। কি রে, একেবারে লাপাত্তা যে? আর বলিস না, মেসির সাথে 2 ঘন্টা কাটানোর পরে নেইমার ডেকে পাঠালো। রোনাল্ডোর সাথে গল্প করতে করতে মাঠ ছেড়ে কখন যে জুরাসিক পার্কে পৌঁছে গেছিলাম খেয়াল নেই। পেছনে দেখি ডাইনোসর, আমি তো ঝেড়ে দৌড়। মানে 1 নম্বর নেটওয়ার্কে কম দামে বেশি জিবি, 2 দিন মেয়াদে 2 জিবি মাত্র 42 টাকায়। এখন অনলাইনে স্ট্রিমিং হবে টেনশন ফ্রি। রিচার্জ অথবা ডায়াল *121*3242#। বিস্তারিত গ্রামীণফোন.com। মেঘ জমেছে ঠোকায় ঠোকায় মন খারাপের মতো, আকাশ বুকে উড়বে পাখি, স্বপ্ন ছিল কত। মেঘ জমেছে। আমরা সবসময় চেষ্টা থাকি যে আরো ভয়ঙ্কর ঘটনা পাওয়ার জন্য। তো ঘটনা তো আমরা ভয়টা মিশিয়ে দিতে পারি না, সো সেরকমই। আর যারা লিখছেন যে ঘটনা অনেক ভয়ের হচ্ছে, ভয় পেতে শুরু করেছে, এরকম মেসেজও আছে। 2 ধরনের মেসেজ আমরা পাই, তো তাদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস। আমাদের চেষ্টা তাহলে সার্থক হয়েছে বলতে হবে, যারা কষ্ট করে এই বৃষ্টি ভেজা রাতে এসছেন এবং এখানে ঘটনা শোনাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন অতিথি আছেন, তার কাছে যাবো। তবে তার আগে জানিয়ে দিই, যদি আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর এই মুহূর্তে আমাদের 2টো পেজ রয়েছে, যে 2টো পেজে আমাদের 2টো পোস্ট রয়েছে। একটি হচ্ছে www.facebook.com/radio.furti এবং অন্যটি হচ্ছে www.facebook.com/bhutfm.russell। রাসেলের স্পেলিংটা হচ্ছে RUSSELL। আপনি যে লিঙ্কটা বললাম সেই লিঙ্কটাতে যে যদি আপনি যদি সেই লিঙ্কটা চান তাহলে ডেফিনেটলি ইউ উইল ফাইন্ড আস। এটা নিয়ে কোনো সন্দেহ রাখার ইয়ে নেই। আমি যখন ইমেল পাই, এখনো পর্যন্ত পাই যে এটা কি রিয়েল অ্যাড্রেস, তো আমরা ইমেল অ্যাড্রেসকে বিশ্বাস করতে পারি না, ঘটনা বিশ্বাস করা তো অনেক দূরের ব্যাপার। যাই হোক, আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন যিনি তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলবেন এবং সেই ঘটনাটি এক্সপেরিয়েন্স করেছেন তিনি। এবং আমি তাকে বারবারই জিজ্ঞেস করেছি, বিকজ এখানে কিছু সেন্সিটিভ ইস্যুস রয়েছে, মানে সেন্সিটিভ মানে কি বিলিভ করা যায় না এরকম অনেক ঘটনা আছে এর মধ্যে। তো উনি মেক শিওর করেছেন যে ইটস এ ট্রু স্টোরি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। Exclusively on FusionBD.com. আচ্ছা, থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ। ওকে, আপনার যে ঘটনাটি আছে সেই ঘটনাটি আপনি প্রথমে একটু আমাকে মেক শিওর করেন যে ইটস এ ট্রু স্টোরি। ইয়া ভাইয়া, ইটস এ 100% ট্রু স্টোরি। ওকে, চলে যায় আপনার ঘটনায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, বাংলা মোটর থেকে এসেছি। ঘটনাটা আমার সাথেই ঘটে এবং ঘটনাটা অনেক সেন্সিটিভ এবং মানে বিলিভ করতে আসলেই কষ্ট হয়। এবং ভাইয়া, ঘটনাটার কথা যখনই আমার মনে হয় তখনই আবার মানে গায়ে শিউরে ওঠে আমার গাটা। ঘটনাটা ঘটে আমাদের এলাকা, অর্থাৎ মগবাজারে। তো মগবাজারে আমি হচ্ছে ব্যাপারটা আমি একটু হাইড করে যাই। আমি একটা জায়গায় যেতাম, সেখানে যে আমার একটা লোকের সাথে দেখা হয় যার নাম হলো ডেভিড স্মিথ। উনি হচ্ছে ইউএস থেকে আসেন এবং উনি আমাকে একদিন হাসতে হাসতে জিজ্ঞেস করেন, রায়ান, তুমি কি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা ডেভিল স্পিরিট এগুলোর উপরে বিশ্বাস করো? আমি বলি যে না ভাইয়া, আমি এগুলোতে বিশ্বাস করি না। তখন হচ্ছে উনি বলেন যে না রায়ান, তোমার এগুলোতে বিশ্বাস করা উচিত, এগুলো কিন্তু আসলেই হয়। আমি বলি আচ্ছা ভাইয়া, দেখা যাবে। তো একদিন এরপরে ডেভিডের সাথে ভালোই কথা হচ্ছিল আমাদের। হঠাৎ করে ডেভিডকে কয়েকদিনের জন্য পাওয়া যায় না। তো তখন হচ্ছে আমি মানে একদিন ডেভিডকে দেখতে পাই। সেখানে দেখার পরে ডেভিডের আশেপাশে লোকজন জিজ্ঞেস করছিলেন, ডেভিড তোমার হাতে কি হয়েছে? কেননা তার হাতটা ব্যান্ডেজ করা ছিল, এক হাত। তখন আমি ডেভিডকে জিজ্ঞাসা করি যে ডেভিড, তুমি তো বলছো সবাইকে যে রিক্সা থেকে পড়ে যেয়ে তোমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আসলে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা তোমার রিক্সা থেকে পড়ে হয়নি, এটার নিশ্চিত কোনো একটা রিজন আছে। তুমি রিজনটা আমাকে বলো, আমি কাউকে বলছি না। তখন হচ্ছে বলে যে এই কাজটা স্যামুয়েল করেছে। আমি ভাইয়া তখন বলি যে স্যামুয়েল কিভাবে? এর আগে বলে নেই ভাইয়া, স্যামুয়েল হচ্ছে ডেভিডেরই ফ্রেন্ড, তার ছেলে, এবং সে আরো 5 বছর আগে মারা গিয়েছে আমেরিকাতে।
তো সে একটা মরা বাচ্চা, যে একটা বাচ্চা সে কিভাবে এই ধরনের একটা হাত পুরো এমন ভাবে ভেঙে বা এইভাবে ইনজিওর করতে পারে, আমি তখন ব্যাপারটা বুঝতে পারিনি। আমি বলছি, ডেভিড এটা কিভাবে সম্ভব, কিভাবে তুমি একটু বলো। তখন বলে কি আজকে না রায়ান, অন্যদিন বলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন হচ্ছে আরেকদিন ডেভিডকে বলি, ডেভিড আজকে একটু স্যামুয়েলের সম্পর্কে বলো, তোমার কি হয়েছিল ওই দিন। বলে যে তাহলে রাত্রেবেলা বাসায় আসো। আমি তখন ভাইয়া রাত্রেবেলা তার বাসায় যাই। সেখানে যাওয়ার পরে ভাইয়া বাসার বিবরণটা দিই। বিবরণটা হচ্ছে তার বাসায় কোনো আসবাবপত্র ছিল না, এবং ভাইয়া সে যে মানে সচরাচর যে বাবা মাকে নিয়ে যে বাসায় থাকতো সেই বাসায় আমাকে নেয়নি, সে আরেকটা বাসায় নেয়, এবং সেখানে হচ্ছে বলে যে এটাও আমার আরেকটা বাসায়, এটা সম্পর্কে খুব কম মানুষই জানে। এবং ভাইয়া বাসাটা মগবাজারে। সেখানে নিয়ে যাওয়ার পরে আমাকে বলে যে হচ্ছে আমাকে একটা রুমে বসতে দেয়। আর বাসাটার বিবরণ হচ্ছে ভাইয়া বাসাতে কোনো আসবাবপত্র ছিল না, সেখানে হচ্ছে বুক শেলফ ছিল অনেকগুলো, এবং সেখানে অনেকগুলো মোটা মোটা বই ছিল। আর এটা দেখে আমি বেশ ভয় পাই, এবং আমাকে একটা রুমে নিয়ে যায়। সেখানে হচ্ছে দুটো স্টার, এবং সেখানে মোটমাট 6টা মোমবাতি, একটা স্টারে 3টা আর একটা স্টারে 3টা এভাবে মোমবাতি রাখে, এবং সেগুলোকে জ্বালিয়ে দেয়। আর ভাইয়া লাইট টাইট সব নিভিয়ে দেয়। এরপরে ভাইয়া উনি একটা টাইমে হচ্ছে একটা মানে ছোট পাখি নিয়ে এসে একটা পাথর দিয়ে পাখিটার মাথাটা কেটে ফেলে আমার চোখের সামনে, এবং ভাইয়া যে পাখিটার রক্ত ছিল সেটা দিয়ে স্টারটাকে পুরো ফিল করে দেয়। এরপরে আমাকে হচ্ছে 3টা লাইন দেয় আমাকে বলে যে আমি যখন চোখ দিয়ে ইশারা করব তখন এই লাইনটা তুমি হচ্ছে মানে পড়বা। তো ভাইয়া এরপরে শুরুতে যখন সে ওই যে রক্তটা ঢেলে দিল স্টারটার উপরে, তখন হচ্ছে মানে তখন আমরা দেখতে পাই কি মানে ফিল করতে পারি, আমি জানি না এটা আমার মনের ভুল কিনা, কিন্তু আমি ফিল করতে পারছি যে আমি আর ডেভিড আর মোমবাতিগুলো একটু হলেও মাটির থেকে একটু হলেও উপরে আছি। তো তখন ব্যাপারটা আমি বেশ ভয় পাই, এবং ডেভিড হঠাৎ করে আমাকে ইশারা করে যে রায়ান লাইনটা বল। তখন হচ্ছে আমি মানে ভাইয়া এতটাই নার্ভাস হয়ে পড়ি, আমি 2বার বলি, বাট 3rd টাইমে এসে আমি থেমে যাই, এবং এরপরে দেখি মানে ডেভিডের মুখ শুকিয়ে গেছে। আর ভাইয়া এই টাইমে 2টা মোমবাতি মানে 2 4টা, আমার 2টা ডেভিডের 2টা মোমবাতি নিভে যায়, এবং আমরা মাটিতে নেমে আসি। এবং ভাইয়া তখন হচ্ছে মানে ওই মোমবাতির আবছা আলোতে দেখতে পাচ্ছিলাম যে দেয়ালে কোন একটা 5-6 বছরের বাচ্চা যদি হাঁটে বা দৌড়ায়, তার যেমন ছায়াটা পড়বে সেরকম ছায়াটা পুরো দেয়ালে দৌড়াচ্ছে। এবং ভাইয়া এইটা দেখে আমি আর সেন্স রাখতে পারি না, আমি ওইখানে মানে সেন্সলেস হয়ে যাই। এরপরে ভাইয়া আমার যখন সেন্স ফেরে তখন হচ্ছে আমি আমার নিজেকে আমার বাসায় খুঁজে পাই, আমার বাসার রুমে। তো ভাইয়া পরের দিনের পুরো ঘটনাটা মানে ওই আগের দিনের ঘটনাটা আমি পুরো আম্মুকে বলি। আপনাকে কে নিয়ে আসে ওখান থেকে? ভাইয়া এই ব্যাপারটাই আমি বলছি যে তখন আমি কিন্তু সেন্সলেস অবস্থায় ছিলাম, এবং ভাইয়া যখন আমি সেন্স ফেরে তখন আমি আমার বাসায়। তো আমি আম্মুকে বলি যে মা এরকম ঘটনা। তখন আমার মা বলে কি তুমি তো হচ্ছে তুমি সেন্সলেস অবস্থায় থাকলে তুমি তো হচ্ছে ডেভিডের সাথে কলিং বেল দিলে, ডেভিডের সাথে রুমের ভিতর ঢুকলে, রুমের ভিতর ঢুকে ঘুমিয়ে পড়লে, আমার সামনে দিয়ে তুমি হেঁটে গেছো। তখন আমি ভাইয়া পুরোটাই অবাক, এবং ভাইয়া ডেভিড যাওয়ার আগে আমাকে একটা কথা বলে যে যা হয়েছে স্যামুয়েলের কারণে হয়েছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, আর আমরা ভালো থাকবো। এরপরে ভাইয়া আর পরে ডেভিডকে তেমন আর দেখা যায়নি, শোনা গেছে যে ডেভিড নাকি ইউএসএ তে চলে গেছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সাথে একটা ছোট্ট ইমেল বলবো না, একটা ছোট্ট ইনফরমেশন আমাকে একজন দিয়েছেন। গাইবান্ধা জেলার নলডাঙ্গা থেকে তিনি লিখেছেন ভূত এফএম-এর কতগুলো এপিসোড হয়েছে সেটা জেনে উপকৃত হবেন তিনি জানিয়েছেন, এবং তিনি বলছেন যে 27/7/2018 সাল পর্যন্ত মোট 414টা এপিসোড হয়েছে বলে তিনি দাবি করছেন, এবং তিনি বলছেন যে এই হিসাব কেউ ভুল প্রমাণ করতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। এবং বেঁচে থাক ভূত এফএম। ধন্যবাদ রাসেল ভাই, মাসুম ভাই। তো আমি ঠিক জানি না, আমার কাছে হিসাবটা আসলে নেই আনফরচুনেটলি, কারণ আমরা অনেক স্পেশাল এপিসোড করেছি, সুতরাং শুধুমাত্র শুক্রবার দিয়ে যদি হিসাব করে থাকে তাহলে হিসাবটা ভুল হবে। আমাদের ঈদের সময়, তারপরে ভূত এফএম-এর বার্থডের সময়, তারপরে হ্যালোইনের সময় আমরা অনেক স্পেশাল এপিসোড করেছি। তো সেই স্পেশাল এপিসোডগুলো আপনি ধরেছেন কিনা, সেগুলো আপনাদের এই হিসাবের মধ্যে আছে কিনা সেটাও আমাকে জানিয়ে দিলে ভালো হবে। আমি ফিরে যাচ্ছি আবার রায়ানের কাছে, এবং তার যে সেকেন্ড যে স্টোরিটা আছে সেটা খুব ছোট করে শুনবো আমি, একদম ছোট করে আপনার সেকেন্ড স্টোরিটা যদি আমাকে একটু বলতেন। আচ্ছা, স্টোরিটা আমার
আমার নানার সাথে ঘটে, মানে আমার নানার যে ফাদার, আমার বড় আপা যাকে আমরা বলি, তো তার সাথে নাকি জিনের বাদশার খুব মানে ফ্রেন্ডশিপ ছিল, এবং সেটা আমাদের মসজিদে, আমাদের এটা গ্রামের বাড়িতে, আমাদের গ্রামের বাড়ি হলো কুষ্টিয়ার কুমারখালীর মধুপুর গ্রামটা, সেখানে একটা মসজিদ আছে। তো সেই মসজিদে নাকি জিনেরা থাকতো, এবং সেখানে হচ্ছে আমার বড় আব্বার সাথে জিনের বাদশার খুব ফ্রেন্ডশিপ ছিল। তো একদিন সকালবেলা আমার যে বড় আব্বা, তার বোন বের হন, মানে ভোরবেলা হাঁটতে হাঁটতে উনি মসজিদের সামনে চলে আসেন। তখন হঠাৎ করে ওনার সামনে দেখেন পালকি নিয়ে কেউ একজন আসছে, এবং অনেক বড় বড়, তারা হাইটে অনেক বড়। তো এটা দেখার পরে মানে উনি বেশ ভয় পান, এবং দেখেন যে পালকির ভেতরে যে বসে আছেন তাদেরকে ওই পালকি যারা বয়ে নিয়ে যাচ্ছিলেন তারা জিজ্ঞেস করছেন, হুজুর মেয়েটাকে কি চাপা দিয়ে চলে যাব নাকি হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাব? তখন যে মানে জিনের বাদশার ভিতরে বসেছিলেন উনি বললেন, না খবরদার না, এটা কিন্তু আমার হলো ফ্রেন্ডের মেয়ে, সো ওকে চাপা দিয়ে যাওয়া যাবে না, তোমরা অন্য রাস্তা দিয়ে যাও। তো তখন ও পালকিটা অন্য রাস্তা দিয়ে যায়, বাট ওই টাইমে হচ্ছে আমার ওই নানিটার গায়ে মানে বেশ একটা জোরে বাতাস লাগে। এরপর উনি সেন্সলেস হয়ে যান। ওনাকে যখন সেন্সটা পাওয়া যায়, উনি তখন হচ্ছে মানে মসজিদের ভেতরে ওনাকে পাওয়া যায়। এরপরে ভাইয়া ওনার দিনে দিনে মানে শরীরের অবনতি হতে থাকে, এবং উনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন ভাইয়া কোনো ডাক্তারের কোনো কাজ হচ্ছিল না। পরে সব ঠিক মানে সব স্বাভাবিক মতোই আমার সে বড় আব্বা আসেন। উনি এসে জিজ্ঞাসা করেন যে ওই দিন কি হয়েছিল। তো নানি পুরো ঘটনা খুলে বলেন। বলার পরে বড় আব্বা স্বাভাবিক জিন হাজির করেন, এবং জিন হাজির করে বাদশার সাথে কথা বলেন যে বাদশা বলে যে আমি যদি এই মানে আমাদের দল যদি এই মসজিদে থাকে তাহলে তোমার এই বোন বাঁচবে না, বাট আমরা যদি চলে যাই তাহলে হয়তোবা বেঁচে যেতে পারে। তখন আমার ওই যে বড় আব্বা আছেন উনি অনেক রিকোয়েস্ট করেন যে প্লিজ তোমরা তাহলে চলে যাও, আমার বোনের জীবনটা কোনো মতে বাঁচাও। এইটা রিকোয়েস্ট করার পরে হচ্ছে আমার ওই যে জিনের বাদশা, সেই জিনের বাদশা বলে কি ঠিক আছে, তাহলে অমুক দিন আমাকে তেলের বাটি এবং তেল সহ রেখে যাবা, আমরা যখন চলে যাব তখন তোমরা তেলের বাটিটা তেল সহ পাবা, এবং এই তেলটা ওর গায়ে লাগায় দিবা। এবং ভাইয়া ঠিক স্বাভাবিক সেভাবেই হচ্ছে তেলের বাটিটা পাওয়া যায় এবং তেল সহ পাওয়া যায়, যেটা লাগানোর পরে আমার সেই নানিটা বেশ সুস্থ হয়ে পড়েন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার দ্বিতীয় ঘটনার জন্য, এবং আপনি এই ঝড় বৃষ্টির রাতে কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমরা আবারও আপনাদের কমেন্ট পড়ব, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব, সবকিছুই করব আমরা। এখন যেটা করব তার আগে আরো একটা ঘটনা শুনে আসবো, যেটি একটা অডিও ক্লিপ, যেটি আমাদেরকে পাঠিয়েছেন বোস্টন থেকে। আমরা সেই অডিও ক্লিপটি শুনে আবারও আপনাদের কাছে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এডেড এফএম অ্যান্ড ডু ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, বিকজ আপনি ভালোর দলে, সো ইউ অলওয়েজ কিপ স্মাইলিং। ওকে, আমি বস্টন থেকে। আমি আমার একটা শর্ট একটা স্টোরি বলবো আমার স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে। দ্য থিং ইজ দ্যাট আমি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিলাম, ছোট অ্যাপার্টমেন্ট, 1 bedroom অ্যাপার্টমেন্ট। সিটির নাম হচ্ছে গিয়ে এন্ডোভার, ম্যাস। সো আমি একজন ব্রোকারের কাছ থেকে আমি অ্যাপার্টমেন্টটা ভাড়া করছি। সো আমি ওখানে মুভ হলাম আপনার 2017 জানুয়ারি 1st। বাট আমাকে কেউ কোনো কিছু বলেনি আমার অ্যাপার্টমেন্ট নিয়ে, যে অ্যাপার্টমেন্টটা একটা খুবই ভয়ঙ্কর একটা পাস্ট ছিল। সো হোয়াটএভার। তো আমি যেদিন আমি মুভ হলাম, মুভ হতে হতে আমার রাত হয়ে গেছে, লাইক আপনার 10টা 11টা এরকম বাজছে। তো আমি কিচেন টিচেন মোটামুটি ঠিক গোছগাছ করার পরে আমি শাওয়ার করে তো আমি শুলাম। সো রাত্রেবেলা সিরিয়াসলি আমি জানি না আপনারা কি বিশ্বাস করবেন কিনা, বাট আমি মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই। জাস্ট টেল ইউ দ্য ট্রুথ। আমি এই শব্দ শুনে আমার কিচেন থেকে ড্রয়ার খুলে তারপরে আমার বার্নার জ্বালানোর চেষ্টা করে, লাইক সামবডি ইজ ওয়াকিং অন মাই লিভিং এরিয়া এন্ড আই ডোন্ট নো, লাইক আমি আসলে এমন কোনো কিছু ভাবিনি, যেমন নতুন প্লেসে আসছি, হয়তো বা বাইরে কেউ হাঁটছে, আমি ইভেন আই ডোন্ট নো দ্য নেইবারহুড, একেবারে নতুন আসছি। তো পরের দিন সকালবেলা ওখানে একটা ছেলে আসছে, ওর নাম হলো জেফ, ও আমার নেইবার, ও অ্যাপার্টমেন্ট 6 থাকে। সো আমাকে ডেকে বললো, শোনো, কি বলে যে তুমি কি জানো তোমার এখানে 3 জন লোক ওভার ড্রাগস, 3 জন লোক, 2টা লোক একটা মেয়ে তোমার অ্যাপার্টমেন্টে মারা গেছে, তুমি যেই বেডরুমে
থাকো সেই বেডরুমের খাটেই মারা গেছে এবং তাদের ডেড বডি 2 সপ্তাহ অ্যাপার্টমেন্টের ভিতরে ছিল। বিকজ কেউ কোনো খবর জানে না এবং আপনি তো জানেন বিদেশে কেউ কারো অ্যাপার্টমেন্টে নক করে না। ইটস লাইক দে রেসপেক্ট দেয়ার প্রাইভেসি। সো আমি এটা শুনে আমি রিয়েলি শকড। দেন আমি আমার ব্রোকারে ফোন করলাম। আমি ব্রোকারে ফোন করে বলতেছি যে তোমাদের অ্যাপার্টমেন্টে তো এরকম স্টোরি হয়েছে, এরকম 3 জন লোক মারা গেছে, তুমি এটা আমাকে কেন বলো না? তাহলে আমি এটা নিতাম না। সো হোয়াট এভার, আমি তো আর মুভ করতে পারবো না বিকজ আমি 1 বছরের কন্ট্রাক্টে আসছি। সো নো ম্যাটার হোয়াট হ্যাপেন আই হ্যাভ টু স্টে at least for 6 months. সো স্টার্ট হইলো। এখন আমি এটা শোনার পরে তো আমি ঘুমাইতে পারি না রাত্রেবেলা। কি অবস্থা একবারে, মানে আমার সারাক্ষণ যে আমি যে বেডরুমে ছিলাম যেই খাটে, সেই খাটের মধ্যে 3টা ডেড বডি 2 সপ্তাহ ছিল, ওভার ড্রাগস দিয়ে মারা গেছে। মানে কি করব এখন? প্রত্যেক দিন রাত্রেবেলা লাইট জ্বালায় শুতাম কারণ ভয় লাগতো এবং লিভিং রুমের কিচেনের লাইট জ্বালায় রাখতাম। সো একদিনকে আমি শাওয়ার করতেছি আপনার 8:30টার দিকে রাত্রেবেলা। আমার শাওয়ার কার্টেনের অপোজিটে একটা শ্যাডোর মতো দাঁড়ায় আছে। আমি ওইটা দেখে আমি একটা জোরে চিৎকার দিছি, শাওয়ার কার্টেনটা সরাইছি। ও মাই গড, দেখি কেউ নাই। তারপরে তো আমি ওই অবস্থায় ও মাই গড, ওই অবস্থায় আমি 911-এ ফোন করছি। তো পুলিশে আসছে, পুলিশ এসে বলতেছে হোয়াটস রং। আমি বললাম যে এরকম ব্যাপার করে না, হয়তো বা তুমি কাজ করে আসছো, হয়তো তুমি টায়ার্ড ছিল, হয়তো বা তুমি তোমার চোখের কোনো লাইক ভুল কোনো কিছু দেখছো, বললাম হতে পারে। তারপরে বাদ দিলাম। তো পরের দিন রাতেবেলা নেক্সট ডে আমি শুনলাম, আমি বিশ্বাস করেন আমি নিজের চোখের সামনে আমি দেখতেছি আমার দরজার নিচ দিয়ে একটা শ্যাডো আমার কিচেন এরিয়াতে যাচ্ছে, আবার আসতেছে লিভিং এরিয়া, আবার কিচেন এরিয়াতে যাচ্ছে, আবার লিভিং এরিয়াতে আসতেছে। তো আমি চিন্তা করলাম যে এইভাবে তো চলে না। আমি আমার আইপ্যাডটা আমি পরের দিন রাতেবেলা আমি শোয়ার আগে আমি আইপ্যাডটা অন করে রাখছি যে আমি যা হোক রাত্রেবেলা আমি রেকর্ডিংটা দেখবো। তো ওকে ফাইন, আমি আইপ্যাডটা কিচেন রুমে রেখে আমার লিভিং রুমের দিকে ফোকাস করে আমি শুয়ে পড়লাম যে দেখি কি দেখা যায়। রাসেল ভাই, you can't believe it what I see. Next morning when I wake up in the morning, আমি আইপ্যাডটা অন করছি, অন করে দেখি কি যে আমার আইপ্যাড আমার কিচেন রুমে ছিল, আমার আইপ্যাডটা কেউ ক্যারি করছে, ক্যারি করে আমার বেডরুমে আসছে। ইভেন আমি ওখানে শুয়ে আসছি, আমি যে শুয়ে আসছি আমার আইপ্যাডের মধ্যে ওইটা রেকর্ডিং হয়েছে, এবং মানে ধম ধম এরকম লাইক ব্যাং এরকম 2-3টা আওয়াজ হয়েছে। মানে মনে হয় কি যে টেবিলের উপরে গ্লাস বা কোনো কিছু জোরে রাখলে ওরকম। লাইক আমি ভিডিওটা দেখার পরে আই ওয়াজ লাইক শেকিং। আমার মানে আমি পাগল হয়ে গেছি, আমি কিভাবে আমি এই বাসায় থাকবো, মানে আনবিলিভেবল। লাইক ইটস লাইক এ প্যারানর্মাল অ্যাক্টিভিটি। সো আই ওয়াজ স্টে উইথ দ্য 3 গোস্ট বলতে পারেন, 3 জন ডেড বডি, মানে যারা মারা গেছে তাদের সাথে আমি ওখানে ছিলাম। দ্যাটস দ্য ওয়ান স্টোরি। আমি আসলে ঠিক মতো কথা গুছাই বলতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই। হ্যালো, কত দূর আসলেন? রাত হয়ে যাচ্ছে তো। যমুনা পার দিয়ে নিয়েছি দোস্ত, তোরা থাক, আমি চলে আসছি প্রায়। সকল সময় তো আও তো না, নয়তে ফেললে ভিডিও কল তো করতে পারো। কি মুই যে ফেসবুক লাইভে আইলাম, তুমি কমেন্ট দাও না কা? যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে, গ্রামীণ ফোন। কি রে, একেবারে লাপাত্তা যে? আর বলিস না, মেসির সাথে 2 ঘন্টা কাটানোর পরে নেইমার ডেকে পাঠালো। রোনাল্ডোর সাথে গল্প করতে করতে মাঠ ছেড়ে কখন যে জুরাসিক পার্কে পৌঁছে গেছিলাম খেয়াল নেই। পেছনে দেখি ডাইনোসর, আমি তো ঝেড়ে দৌড়। মানে 1 নম্বর নেটওয়ার্কে কম দামে বেশি জিবি, 2 দিন মেয়াদে 2 জিবি মাত্র 42 টাকায়। এখন অনলাইনে স্ট্রিমিং হবে টেনশন ফ্রি। রিচার্জ অথবা ডায়াল *121*3242#। বিস্তারিত grameenphone.com। মেঘ জমেছে ঠোকায় ঠোকায় মন খারাপের মতো, আকাশ বুকে উড়বে পাখি, স্বপ্ন ছিল কত, মেঘ জমেছে। যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে, গ্রামীণ ফোন। হ্যালো, কত দূর আসলেন? রাত হয়ে যাচ্ছে তো। যমুনা পার দিয়ে নিয়েছি দোস্ত, তোরা থাক, আমি চলে আসছি প্রায়। সকল সময় তো আও তো না, নয়তে ফেললে ভিডিও কল তো করতে পারো। কি মুই যে ফেসবুক লাইভে আইলাম, তুমি কমেন্ট দাও না কা?
যত দূরেই যান আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন। Face it. Radio Money Furti. Bhoot FM. The night comes alive with Grameen Phone. অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আমাদেরকে যদি আপনি ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhwtfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের একজন অতিথি, মানে আমাদের রেগুলার লিসেনার সাউথ আফ্রিকা থেকে। আমরা তার সাথে একটু কথা বলে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা প্লিজ একটু বলবেন সবাইকে। আমি লিজন, সাউথ আফ্রিকার কেপটাউন থেকে। কেপটাউনে থাকেন আপনি? ওকে, তো আপনি তো লাইভ শুনেন মনে হয় আমাদের ভূত এফএম, রাইট? জি লাইভ শুনি, তবে মানে আজ যেখানে আছি এখানে শোনার সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের বাইরে আছি। ওকে, নেটওয়ার্কের ভিতরে আছি কিন্তু ইন্টারনেটের প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমি তাহলে বেশি সময় নিব না। আপনি একটা কথা বলেছেন, আমাদের এখানে একটা ইমেল পেয়েছি আপনার, এবং সেই ইমেলটিতে আপনি লিখেছেন যে আপনার একজন ফ্রেন্ড রয়েছে এবং সেই ফ্রেন্ডটির একটি ঘটনা রয়েছে। আপনি বলছেন যে সময় পেলে আপনি লিখে পাঠাবেন। ঘটনাটি মে মাসে ঘটে এবং কেনিয়াতে আপনার একজন পাকিস্তানি ফ্রেন্ডের সঙ্গে ঘটে। আমি কি ঠিক বলছি? আচ্ছা, তো আমরা চাই ঘটনাটি আপনি যদি আমাদেরকে অডিও ক্লিপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারতেন তাহলে আমরা অনেক খুশি হতাম। যদি সম্ভব হয়, এটা কি সম্ভব যে কোনোভাবে অডিও ক্লিপ করে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া? জি, অডিও ক্লিপ করে পাঠিয়ে দেওয়া সম্ভব। ওকে, সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের যারা ভূত এফএম শুনছেন এই মুহূর্তে, যারা দেশে আছেন এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আছেন, আপনি সাউথ আফ্রিকা থেকে তাদের জন্য কিছু বলতে চান? হ্যালো। জি ভাই, শুনছি। হ্যাঁ, আপনি আমাদের যারা লিসেনার আছেন, এখন যারা শুনছেন এই মুহূর্তে ভূত এফএম এর সাথে যারা আছেন, তাদেরকে আপনি সাউথ আফ্রিকা থেকে কিছু বলতে চান? অনেকেই দেশের বাইরে থেকে শুনছেন, অনেকে দেশের ভেতরে আছেন, আপনারা হয়তো আত্মীয় স্বজনও অনেকে শুনছেন, কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে? হচ্ছে কি যে ভাই, মানে আজকের দৈনন্দিন জীবনে ওয়ার্ল্ডে মানে বিভিন্ন ঘটনা ঘটে, প্রতিনিয়ত ঘটতেছে, মানে যেগুলা মানে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ভাবে করতেছে, কিন্তু কথা হচ্ছে সবগুলা মানে কিছুগুলা মানে আপনার ফোকাসিং হয় আর কিছুগুলা সিক্রেটলি রেখে থেকে যায়। হ্যাঁ, তো হচ্ছে যেমন আমারটা হচ্ছে কি যে আমি মানে নিজেও অনেক ঘটনার সম্মুখীন হয়েছি, কিন্তু কখনো ডাইরেক্টলি সম্প্রচার মানে আমি বলার সিদ্ধান্ত নিইনি। একটা ঘটনা ঘটছে যে এই ঘটনাটা না বললে আমার মনে হতো যে মানে লিসেনাররা মানে ওয়ার্ল্ড অনেক কিছু শুনতে পাবে না। এবং আপনি বলেছেন যে সবাইকে এই ঘটনাটি স্তব্ধ করে দিবে, আপনি এরকম একটা কথা বলেছেন। জি জি, কারণ হচ্ছে ভাই যে মানে কিছু ঘটনা আছে যেগুলো আসলে স্তব্ধ হওয়ার মতোই। কারণ হচ্ছে যখন আমি ঘটনাটা মানে ভাবছি যে লিখবো, লিখে পাঠাবো, আপনাকে যখন বলেছিল ভাই যে ভাই আমি পাঠাচ্ছি লিস্টটা, তো আমি রাত্রে লিখছিলাম যে ইমেল করছিলাম, আপনি বলেন ফোন করবো। যখন আপনি ফোন করেন না, তখন আমি ভাবছি যে আমি লিখে পাঠাবো ডাইরেক্ট। তো আমি যখন ভাইয়া লিখতেছি রাত্রে 10টার দিকে, যেহেতু সময় নাই, আমি 10টার দিকে লিখতেছি, তো তখন আমার নিজেরই ভয় লাগছে। আপনি কিন্তু ঘটনাটা তাহলে লিখেও পাঠাতে পারেন। আপনি ঘটনা যদি লিখে পাঠান তাহলে আমি আপনার ঘটনাটি পড়ে শোনাবো, যেহেতু এটা আপনি বলছেন যে স্তব্ধ করে দেবার মতো ঘটনা। ইনশাল্লাহ আপনার সাথে আবারও কথা হবে এবং ইনশাল্লাহ আপনার ঘটনা আমরা পাবো। আপনি অনেক ভালো থাকুন এবং দেশের বাইরে যারা আপনারা আছেন আপনাদেরকে সবসময় আমরা অনেক বেশি মিস করি এবং আমি জানি যে আপনারাও বাংলাদেশকে অনেক বেশি মিস করেন। অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, সবসময় ফুর্তির সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। তো আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে এতক্ষণ যিনি ছিলেন তিনি সাউথ আফ্রিকা থেকে আমার সাথে কথা বলছিলেন এবং উনি বলছিলেন যে ওনার ওখানে ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে, যার কারণে উনি ওনার কথা হয়তো ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না। বাট আমরা কথা বলতে পেরে খুব খুশি এবং দেশের বাইরে এরকম যারা আছেন ইমেল করে মাঝে মাঝে কথা বলতে চান, আমরা খুব
মানে আমাদেরও খুব আমরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ি তাদের ওপরে। তো যাই হোক, আমাদের সঙ্গে যারা অতিথি আছেন তাদের ঘটনা তো আমরা শুনবই, কিন্তু আমার কাছে কিছু মেসেজ রয়েছে, যে মেসেজগুলো না পড়লেই না। মার্জিয়া জিহান আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মোহাম্মদ লতিফুর রহমান জয় রংপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন মাসুম বিল্লাহ কেশবপুর বাঁশডাঙ্গা থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন অ্যাক্টিভ বয় ইমরান। এছাড়াও আমাদের সঙ্গে আছে, তিনি লাইট অফ করে শুনছেন। আমাদের সঙ্গে আছেন সুজাবা ইসলাম রুহি, আছেন আমাদের সঙ্গে সাকিব আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। সবুজ মেহরাব হোসেন আছেন আমাদের সঙ্গে। আর এমসি মল্লিক আমাদের সঙ্গে খুলনা থেকে আছেন। ওহিদেব শর্মা আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন অ্যামিলিয়া ক্রিস্টাল হাদিদ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বোস্টন স্টোরি ওয়াজ স্কেরি আচ্ছা তাই লিখেছেন। মানে আমাদের সঙ্গে আছেন মুকুল হোসাইন, সিঙ্গাপুর থেকে তিনি শুনছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন সিজান, আমাদের সঙ্গে আছেন আসদুজ্জামান, আমাদের সঙ্গে আছেন মেরাজ বিশ্বাস, তনিমেশ রয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আতিকুল ইসলাম সিয়াম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো অনেকেই। এবং আতিকুল ইসলাম সিয়াম আসলে অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন, যার জন্য পরের মেসেজটি পেতে খুব সমস্যা হচ্ছে। আমাদের সঙ্গে আছেন এমডি নাজমুল ইসলাম নিলয়। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জারাফ খান, আমাদের সঙ্গে আছেন DRZ রাকিব আছেন আমাদের সঙ্গে। এছাড়াও হাবিবুর রহমান প্রেম, এবং আমাদের সঙ্গে আছেন জীবন হুসাইন আমাদের সঙ্গে। এছাড়াও আছেন সঞ্জয় সরকার সহ আরো অনেকে, অ্যামিলিয়া ক্রিস্টাল হাদিদ, আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে কলকাতা থেকে যারা শুনছেন এবং যারা কলকাতা থেকে ভূত এফএম এর সাথে কানেক্টেড থাকতে চান, আমি কিছু নাম চাই যাদের সাথে আমি রেগুলার যোগাযোগ করব, এবং কলকাতায় গেলেও যাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। আমাদের কিছু প্ল্যান আছে, যে প্ল্যানগুলো এখন বলছি না, বাট কলকাতার যারা বন্ধুরা আছেন, যারা আমাদের সঙ্গে রেগুলার ভূত এফএমে যোগ দেন এবং ভূত এফএমের ঘটনা পাঠান বা ভূত এফএমের ঘটনা সম্পর্কে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা আপনাদের নামগুলো এবং আপনাদের অ্যাড্রেস, বিশেষ করে কলকাতা যারা থাকেন, এবং ফোন নাম্বার তিনটাই আমাদের কাছে পাঠিয়ে দেবেন। যদি কোনো ঘটনা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, ঘটনা থাকলে সঙ্গে ঘটনাটাও পাঠিয়ে দেবেন। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm, which is BHOOTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। বিশেষ করে যারা কলকাতায় আছেন তাদেরকে বলছি, আর দেশে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন তাদেরকে তো বলছি, বাট স্পেশালি কলকাতার থেকে আমি কিছু ঘটনা চাচ্ছি এবং কিছু মানুষকে চাচ্ছি যারা আমাদের সাথে কানেক্টেড থাকতে চান। আমি চলে যাব আপনার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমাদের নেক্সট অতিথি যিনি, তার কাছে চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম হলো সম্রাট মেহেদি, আমি ভোলা থেকে এসেছি। জি, ঘটনায় আসি। জি রাসেল ভাই, ঘটনাটি ঘটেছে আমার বড় ভাইয়ের সাথে। তো আমার বড় ভাইয়ের বাসাটা হলো খুলনা। তো রাসেল ভাই, আমার বলে রাখা ভালো যে আমার বড় ভাইয়ের একটি দোকান ছিল। তো দোকান থেকে ওনার বাসাটা প্রায় অনেক দূর ছিল, যার কারণে যে বাসাটা আসতে অনেক সমস্যা হতো। তো রাসেল ভাই, আমার বড় ভাই সিদ্ধান্ত নিল যে উনি বাসাটা চেঞ্জ করবে। তো ওনার বাসায় ছিল ওনার মা বাবা এবং ওনার বোন, এবং ছিল ওনার ছোট একজন ভাতিজা। তো রাসেল ভাই, উনি বাসাটা চেঞ্জ করবে বলে রেখেছিল, অবশেষে বাসাটি চেঞ্জ করলো। তো ওনার যে দোকানটা ছিল সে দোকানের কাছাকাছি 5-10 মিনিটের পথ হবে এরকম আর কি জায়গায় বাসাটা নিয়েছিল। তো বাসাটা ছিল 5 তলা, তো ওনারা 4 তলায় ওঠার পরে আর কি সব ভালো ছিল। ওনারা যখন ওই জায়গায় উঠে সেটেল হয় সব ভালো ছিল, 4-5 দিন এরকম ভালো যায়। তো রাসেল ভাই, তো একদিন রাতে আর কি আমার ভাই যখন টিভি রুম থেকে টিভি দেখে আর কি ওনার রুমে যায় ঘুমানোর জন্য, তখন আর কি উনি টিভি রুম থেকে ঘরে যায় ঠিকই, যাওয়ার পরে একটু বসে প্রায় 6 থেকে 5 মিনিট আর কি 5 থেকে 6 মিনিট আর কি ওয়েট করে ঘুমাবে, এরকম সময় ঘুম আসতেছে না। তো উনি টিভি রুম থেকে একটা আওয়াজ পেল যে কেউ একজন টিভি রুমে বসে টিভি দেখছে এবং হাসতেছে জোরে জোরে। তো রাসেল ভাই, আমার ভাই খুব সাহসী ছিল, তো আমার ভাই আর কি তার কাছে গেল।
যে কে, আমি একটু দেখবো। তো উনি সামনে এগোতে এগোতে টিভি রুমের দরজাটা খুলে দেখলো যে ভিতরে কেউ নেই, বাট টিভি চলছে। তো আমার ভাই মনে করলো যে আমি মনে হয় টিভিটা অফ করতে মনে ছিল না, তো টিভিটা অনই রেখে চলে গেছিলাম। তো টিভিটা আবার অফ করলো, অফ করে আমার ভাই আবার চলে গেল আর কি ওনার রুমে। তো ওনার রুমে আবার যে বসলো, বসার পর আবার প্রায় 5-6 মিনিট পরে ওনার টিভি রুম থেকে আবার সেম টু সেম আওয়াজ আসছে যে কে যেন বসে আবার টিভি দেখছে, খুব হাসছে। তো রাসেল ভাই এবারও আমার ভাই যায় সাহস করে, যাওয়ার পরে এই আর কি দরজাটা খুলছে, দরজাটা খুলে দেখলো যে টিভি রুমের ভিতরে কেউ আছে নাকি। গিয়ে দেখে যে কেউ নেই, বাট টিভি চলছে। তো এবার আমার ভাইয়ের মনে একটু ডাউট হওয়ার কারণে আমার ভাই টিভির রিমোট খুলে রাখে এবং টিভির প্লাগ গুলাও খুলে রাখার পর আর কি এবারও ওনার রুম উনি চলে যায়। তো যাওয়ার পরে আবারও প্রায় 5 মিনিট পরে ভাই সেম টু সেম কাহিনী। আর এবার মনে করেন এবার উনি খুব হতাশ হয়ে যায় যে বারবার এরকম আমার সাথে কিভাবে আর কি কে করছে, এবার তার একটা শেষ দেখে ছাড়বে। তো উনি এবার যাওয়ার পরে দেখে যে কেউই নেই টিভি রুমে, অথচ টিভি চলছে। এবার ফ্ল্যাগ রিমোট খুলে রিমোটটা আর কি অন্য জায়গায় রাখার পরে এবং উনি দরজার আউলে এসে আর কি লুকায় থাকে যে এবার কি আসে দেখবো আমি। তো যা হলো রাসেল ভাই, উনি লুকায় থাকে। তো লুকায় থাকার পরে কিছুক্ষণ পরে 5-10 মিনিট 15 মিনিট হয়ে গেল, কিন্তু কিছু দেখতে পারতেছে না। প্রায় 20 মিনিট পরে ওনার রুম থেকে আওয়াজ আসছে যে ওনার রুম থেকে কেউ একজন বসে যে গান শুনছে আর কি, কম্পিউটারে গান শুনছে একজন বসে। তো রাসেল ভাই উনি টিভি রুম থেকে আস্তে আস্তে হাঁটতে তো যায় ওনার কাছে, ওনার রুমের দরজাটা খুলে উনি যাওয়ার পরে দেখলো যে রাসেল ভাই একজন বসে আর কি কম্পিউটারের দিকে মুখ করে বসে গান শুনছে। তো রাসেল ভাই আমার ভাই আস্তে আস্তে সামনে এগোতে থাকে, এগোনোর পরে তারপরে ওনাকে বলে যে আচ্ছা আপনি কে। এটা বলার পরে আমার ভাই আর কি একটু পিছে হাঁটার পরে ওই মেয়েটি আর কি চেয়ার থেকে পাশে ঘুরে আর কি ওনার চেহারাটা আর কি দেখায়। আমার ভাই দেখলো যে মেয়েটাকে যখন দেখলো যে রাসেল ভাই ওনার গলাতে একটা দাগ এবং ওনার চোখে নিচে কালো দাগ এবং কি ওনার চোখ দুটো অনেক লাল। তো পরনে সাদা কাপড় ছিল এবং নাকে তুলো ছিল, কানেও তুলো ছিল। তো দেখে রাসেল ভাই আমার ভাই দৌড়ে বের হওয়ার চেষ্টা করে আর কি ঘর থেকে, যে বের হয়ে যাবে। তো রাসেল ভাই আমার ভাই যতই চেষ্টা করে কিন্তু বের হতে পারছিল না, অটোমেটিক গেটটা লক হয়ে যায়। তার কারণে নাকি কি হয়েছিল তা বলতে পারি না, লক হয়ে যায়। তারপরে আর কি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্য, কিন্তু কিছুতেই পারে না বের হওয়ার জন্য। তো অনেক চিল্লাচিল্লি করার পরও ওনার চিল্লাচিল্লি যে করে ঘরের ভিতরেই মনে করেন আর কি চিল্লাচিল্লিটা শোনা যায়, কিন্তু বাইরে শোনা যাইতেছিল না। তারপরে রাসেল ভাই কোনো উপায় না পেয়ে আমার ভাই যে রুমে থাকতো ওই রুমের পাশে একটা ড্রেসিং টেবিল ছিল। তো ওই ড্রেসিং টেবিলের উপরে আর কি রাখা ছিল কাচের গ্লাস এবং কাচের জগ। তো ওই কাচের জগ আর গ্লাস আমার ভাই নিয়ে জোরে আছাড় মেরে ভেঙে ফেলার পরে আর কি উনি আর কি অজ্ঞান হয়ে যায়। তো প্রায় 2 ঘন্টা পর ওনার আর কি বাবা মা আমার ফুপু এসে ওনাকে আর কি মাথায় পানি টানি দিয়ে আর কি জাগানোর পর উনি সব কথা বলে যে এরকম আমার সাথে করছে। তো ওদিন রাত্রে আর কি পাশের যারা প্রতিবেশী ছিল 5 তলার, তো ওনাদের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করে যে এই জায়গায় এরকম ঘটছে, তো আপনারা কিছু বলতে পারেন। তো পাশের প্রতিবেশীরা বলল যে হ্যাঁ, এই বাসার 4 তলায় যে রুমটা আপনার ছেলে থাকে ওই রুমটাই আগে যারা ভাড়া ছিল, তো ওই রুমের ওই মেয়েটাই নাকি তো একটা ছেলেকে আর কি খুব পছন্দ করত। তো বাপ মা মেনে না নেওয়ার কারণে মেয়েটি আত্মহত্যা করে। তারপর থেকে ওই রুমে যারাই আসে এরকম সেম টু সেম ঘটনা ঘটে, কিন্তু বাট কোনো সমস্যা করে না। তো এইগুলো শোনার পরে আমার ফুপু আমার ভাইকে আর কি কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর দেখানোর পরে ভয়টাই কাটার পরে ওই বাসাটা আর কি চেঞ্জ করে ফেলে। তো আজ পর্যন্ত আমার ভাইয়ের সাথে আর ওরকম ঘটনা ঘটে নাই। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী আমাদের অতিথির কাছে যাব এবং আপনার ঘটনাটা আমরা শুনবো। তার আগে জানতে চাইবো যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। ভাই আমার নাম মাসুদ, আমি আসছি টঙ্গী থেকে। জি। আমার সাথে আরো অনেক কিছু ঘটনা ছিল, তো আমি ভাবছিলাম যে আপনাদের মেইল করে জানাবো।
কিন্তু রিসেন্টলি এই গত শনিবারে যে ঘটনা ঘটেছে সেটা আর কি মেল করে বোঝানো সম্ভব ছিল না, তাই আপনাকে নক দেওয়া। ঘটনা আসলে হচ্ছে যে আমি প্রতিদিন রাতে 11টা বা 11:30 থেকে বাসায় আসি। তো সবসময় মতোই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি। আমি আর আম্মু একসাথেই ঘুমাই। তো আম্মু ঘুমাচ্ছে, আমিও ফেসবুকিং করছি, ফোন টিপছি। তো লাইক রাত প্রায় 3টার মতো বাজে। এই টাইমে আম্মু হঠাৎ করে বাইরে যায়, ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যায়, আমি দেখছি, আমি কারণ ফোন টিপছি দেখছি যে আম্মু যাচ্ছে ওয়াশরুমে। তো আম্মু ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ে। তো শুয়ে পড়ার পর আমি দেখতেছি যে আম্মু শুয়ে পড়ছে। লাইক আম্মু সবসময় ঘুমানোর সময় হঠাৎ করে একটু শব্দ করতো, তো এটা রেগুলার ছিল, তো আমি আর কোনো কিছু বলি না। হঠাৎ করে দেখতেছি যখন 3:30টার মতো বাজে একটু জোরে শব্দ করতেছে। তো জোরে শব্দ করার কারণে আমি আবার করলাম যে হঠাৎ কি হয়েছে। তো আমি ফ্ল্যাশ জল আম্মু মুখে মারলাম। তো এমন একটা জিনিস দেখলাম যে আম্মু মুখটা অদ্ভুত রকমের কালো হয়ে, মুখটা খুব ছোট হয়ে রয়েছে। আমি আম্মুকে ডাক দিলাম যে আম্মু উঠো, কি হয়েছে। তো সে লাইক উঠে আমার গলা টিপে ধরতে দিচ্ছে যে কি জানি, পরে ঝোড়াকে ঝাড়ি মারলাম আমি ভয় পেয়ে। তো আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিচ্ছে যে তোকে মেরে ফেলতেছে, তুই মারা গেছিস, কে আসছে রুমে, রুম কে খুলছে। তো আমি বললাম কে রুম খুলবে, আমি তো শুয়ে ফোন টিপতেছি। আর সে এগুলো বলতেছে, প্রচন্ড পরিমাণে হাওমা করে কাঁদতেছে। তো আমিও খুব বেশি ভয় পাইতেছি, আমার সাথে কান্না এসে পড়ছে। আমি বলছিলাম কোনো কিছু হয় নাই। তো আমি বলছিলাম লাইটটা জ্বালায়, আম্মু আমাকে ছাড়তেছে না, আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। তো আমি তো উঠতেই পারতেছি না। তবু আম্মুকে আমি বসে আমি খাটে আম্মুর এক হাত ধরে আরেক কোনারে গিয়ে আমি লাইটটা জ্বালালাম। লাইটটা জ্বালাতে বলছে কোথায়, দেখো জানলা অফ বা দরজা অফ, তো কি হবে, তোমার কে আসবে, বলো না আলো কেউ আসবে। আমি দেখি তাহলে, আমাকে ছাড়ে না, আমাকে জড়িয়ে ধরে বসে রয়েছে, কান্না করতেছে। তো তার কান্না দেখে আমার কান্না আসতে করতেছে। আমি কি বলবো, আম্মুকে কোনো কিছু পারতেছিলাম না। তো আমি ছোড়া টোড়া পরে আম্মুকে বুকে ফু দিয়ে দিই, আম্মুকে পানি পড়া দিয়ে দিই, চারপাশে রুমে পানি ছিটিয়ে দিই। তবু আম্মু ঘুমায় না। তো আম্মুকে বললাম তো সারা রাত আম্মু খাটের এক সাইডে বসে রয়েছে, আমি আম্মুর সাথে বসে রয়েছি। তো এইভাবে কাটলো। পরের দিন আমি খালাকে ফোন দিলাম যে খালা এই ঘটনা ঘটছে আম্মুর সাথে, আমি বাসায় তো আর আম্মুকে একা ফেলে কোথাও যাবো না, তুমি আসো। তো খালা আমার বোট বাজার থাকে, তো খালা আসলো। আসার পরে সেই দিনে আমাদের বাড়িটা হলো 8টা রুমের বাড়ি। তো আমরা থাকি আর আমাদের এক ভাড়াটিয়া থাকে। তো আন্টি সবসময় তো একা থাকে। তো ভাবতাম যে আমি হয়তো ডিপ্রেশনে থাকি, এরকম প্রবলেম হচ্ছিল তার সাথে আর আগেও, যে তাকে ডাক দিলেও সে শুনতো না। তো সেদিন হয় কি, দুপুরবেলা শেখ আন্টির হাজবেন্ড আর আন্টির ভাই দুপুরে খেতে আসে। তো খেতে আসার পরে ওনাকে ডাকে, আন্টিকে ডাকে, আন্টি হাসে আবার কান্না করে, হাসে কান্না করে। তো আমাকে ডাক দেয় যে আসো, তুমি আসো, দেখো কি হয়েছে। তো আমি আসলাম, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম। তো উনি বলে যে দেখো কি হয়েছে, তুমি ফুটু দিয়ে দাও। তো তারপর আম্মু বলছে এক কাজ করো, বাম হাতের গায়ে ধরে ফুটু দিয়ে দাও। তো আমি তো ওনার এত পরিমাণ শক্তি ছিল হাতে যে আমি ধরার মতো শক্তি পাচ্ছিলাম না। তো আঙ্কেল আর তার ভাই তার বোনকে ধরছে, তাকে ধরে হাত ধরে রাখছে, বাম হাতটা ধরে রাখছে। বাম হাত ধরার পরও মনে করেন ভাইয়া যে আমি তার গায়ে ধরছি, তো সেটা পারতেছিলাম না, আমার হাত নাড়তেছিল। যে দুটা মানুষ যদি একটা মহিলার হাত ধরে, তো সেক্ষেত্রে কি হবে, আমি গায়ে ধরে রাখতে পারবো না। তো আমি যখন ফু দিচ্ছিলাম তখন বলতে আমাকে ছেড়ে দেয়, নয়তো আমি আমার বাবার কাছে চলে যাবো। আর তার বাবা মারা যায় প্রায় 1 থেকে 1.5 মাস আগে মারা যায়। তো সেটা ভয় পেয়ে তার হাজবেন্ড বলতে তুমি ছাড়া দাও। তখন ঠিক আছে ছাড়া দিবেন, ঠিক আছে ছাড়া দিলাম। তো আমি ছাড়া দিয়ে বাসে চলে গেলাম। তো তখনই 1/2 ঘন্টার ভিতরে তারা চলে যায়, গ্রামে চলে যাবে। তো গ্রামে চলে যায়, তখন আমি যাই না। তো 2 দিন পর আবার তারা আসে, সে জিজ্ঞেস করে আঙ্কেল আসে, আন্টি আসে না। আঙ্কেলকে জিজ্ঞেস করে যে আঙ্কেল কি হয়েছিল সেদিন। তো উনি বলে যে তার সাথে একটা দূরে কোনো কিছু ছিল, তো তাকে ধরতে চাইছে, নিয়ে যেতে চাইছে, বাট সে দূরে ছিল দেখে কিছু করতে পারেনি। তা না কবিরাজের কাছে যায়। তো কবিরাজের কাছে যাওয়ার পর নাই কবিরাজ বলে যে দূরে একটা কিছু ছিল, তো এখন তুমি 3 রাস্তার মাথায় মিষ্টি দিয়ে আসবে 5 কেজি, আর কিছু লাগবে না। তেল পরে পানি পড়া দেয়, পানি পরে গোসলের সাথে গোসল করতে বলে, আর তেল পর প্রতিদিন সরিয়ে দিতে বলে। তো বলছে তুমি এটা জোহরে আজানের সময় দুপুর দিকে তুমি যাবা, গিয়ে মিশে 4 রাস্তার মাথায় তোমাদের দিয়ে আসবা, আর দিয়ে আসি তোমার পিছনে দিকে তাকাবা না, তুমি এসে পড়বা। তখন আঙ্কেল দিয়ে আসে। তো দিয়ে আসার পর তাদের সন্ধ্যায় একটা কাজ ছিল। তো সন্ধ্যায় কাজ ছিল, বাজার যাইতেছে, তার বাড়ি কুমিল্লা। তো বাজার যাইতেছে, তখন নাকি উনি বলে দেখি মিষ্টি দিছিল, মিষ্টিটা আছে কিনা। তো দেখে মিষ্টি নাই, খালি প্যাকেটটা পড়ে আছে। তাই আমি ভাবলাম ঠিক আছে, পোলা পান খেয়ে ফেলছে যখন বলছে। তো এটাই ছিল আর কি। পরের দিন যখন আন্টির সাথে ঘটে, দেন পরের দিন আবার রাতে যখন আমি ঘুমাই, আমি আমার খালা আমার আম্মু ঘুমায়, আমি আর আম্মু ঘুমাইতেছে। তো আম্মু খাটের একদম মাঝখানে ঘুমাইতেছে, আমি আম্মুর পায়ের কাছে বসে আমি করতেছি, বসে বসে ফোন টিপতেছি, খালা নিচে ঘুমায়। তো তখন যে কি ঘটছে সেটা আমি কিভাবে বুঝতেছি না। আম্মু মাঝখান খাট থেকে হঠাৎ করে পড়ে যায়, তখন হঠাৎ বাতি নিবানো, আমি ফোন টিপতেছি, আলো যেটুকু এই ফোনের স্ক্রিনে যে আলোটা সেটাই ছিল আমার ফোনে। তো আম্মু লাইক খাট থেকে পড়ে যায়, খালার উপর খাট থেকে পড়ে যায়। তো খালা ভয় পেয়ে ওঠে, আমিও ভয় পেয়ে উঠি। লাইক আমি মনে করছি যে হয়তো আম্মু মারা গেছে। তো আমি তো ভয় পেয়ে লাফ মারে উঠে আম্মুকে ডাকি, আম্মু কি হয়েছে কি হয়েছে। তো আম্মু রাগে আমার দিকে তাকায়া যে বলতেছে তুই আমাকে লাথি মারে ফালা দিছিস কেন। এটা কিভাবে সম্ভব যে একটা ছেলে তার মাকে লাথি মারে কি করে ফালা দিবে।
তা আমি এটা ভুলতেছে যে তুমি খেলা ফেলা দিছিস, আমার সাথে কখনো সম্ভব না আম্মু, আমি তো ফোন দিতেছি, আম্মু বিশ্বাস করে না, বাট আমরা বলতেছি এই কথাটা। তখন আমি আবার আম্মুকে শরীরে ফুটু দিয়ে করে রাখি যে আম্মু এগুলো কিছু হয় না, তুমি স্বপ্নটা একটু বেশি ছিল নানুর। তো ঘুমাতো, তো ঘুমের ভিতরে উঠে ওয়াশরুমে যাচ্ছে, তো নানু বলতেছে ওয়াশরুম থেকে এসে পড়ে গেছে, ওয়াশরুমে এসে পড়ে যাওয়ার পর চিৎকার দিল, তো আমি বের হয়ে গেলাম সেহরির সময়। তো বলা যায় আমাকে ধাক্কাতে ফেলে দিছে। আমি বললাম নানু এটা অন্য কোনো দিন ছিল তো পসিবল ছিল, এটা হলো তোমার রমজান মাস, এটা পসিবল না। বলে যে না এটা পসিবল, এটা হইছে। আপনাদের বাসায় এটা আমার বাসায় হচ্ছে আর কি। আমি ফার্স্ট অফ অল পরে আপনারা কারো কাছ থেকে জিজ্ঞেস করেছিলেন যে এই সমস্যা কেন হচ্ছে বা কি অবস্থা? ওটা হয়নি, কারণ ওখানে আমি আমার প্রায় 15-16 বছর ধরে থাকছি, ওখানে আমার মনে হচ্ছে যে ওটা কোনো প্রবলেম ছিল না, যেহেতু আর এই আম্মু ঘটনা রিসেন্টলি ঘটছে আর নানুরটা আগে ঘটছিল। তো নানুকে বলা হয়েছে যে না এটা কোনো সময় হওয়া সম্ভব না, কারণ এটা তুমি হয়তো ঘুমেছিলা, তো টান লাগছে, তো এই অবস্থা হয়েছে, তুমি পড়ে গেছো। ওকে। দেন তারপর আমার খালামুনি আসে, যখন খালামুনি মাঝে মাঝে আসে বোটবাজার থেকে, তো আসার পরে সেদিন খালামুনি গোসল করতেছে, বাড়িতে কেউ নেই, তো খালামুনি গোসল করতেছে, তো চালের উপর নাকি দেখতেছে গোসল সময় একটা বিড়াল বসে আছে। তো বিড়াল বসে আছে, তো সেই গোসল করতেছে, বাড়িতে আমিও নেই, আমার আম্মু নেই, কেউ নেই, বাড়িতে একাই গেট লাগে গোসল করতেছে। খালা ফিল করতেছে সেই গোসল করার সময় তার পিছিয়ে দাঁড়িয়ে আছে, তাকা দেখি কেউ নাই। দেন তখন আবার সে চালুকে তাকা দেখেন বিড়ালটা আছে এখনো, বিড়ালটাকে পানি দিয়ে ছিটায় দেয় চলে যাওয়ার জন্য, চলে যায় না। তো এক পর্যন্ত মগ দিয়ে উঠে যখন পানিতে ছিটানো মারে, তখন সে বেলে চলে যায়। তো বলে ফিল করে তার কাছে কেউ আসছে, তার পিঠে কেউ শুষে দিতেছে, তো সে ভয় পেয়ে তাড়াতাড়ি গোসল করে রুমে আসতেছে, তখন তার অন্য ধরে কেউ টান মারে, টান মারার পরে আমাকে ফোন দেয়, ভয় পাবার সাথে আমাকে ফোন দেয়, জানা এরকম হইতেছে, কি আসছিল বাসা, আমার অন্য টান দিচ্ছে। আমি বলছি এটা সম্ভব না, বাড়িতে কেউ ছিল না, তুমি একাই ছিল, তোমার ভুল বা কোন জায়গায় বেজে গেছে। তবুও আমি ভাবছি সব দিক দিয়ে আমি লজিক্যালি চিন্তা করছি হয়তো এগুলো কোন জায়গায় বেজে গেছে বা নানু পড়ে যাওয়ার কোনো ছিল। কিন্তু আপনারা এখনো পর্যন্ত বলতেছেন এরপরেও যে আপনাদের বাসায় কোনো সমস্যা নেই এবং আপনারা কারো সাহায্য নেন নাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার ঘড়িতে সময় হচ্ছে 1:36। আমাদের আরো একজন অতিথি আছেন, তাকে যদি আনতে চাই তাহলে একটা বিরতি নিতে হবে। তো আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি শেষবারের মতো, আজকের জন্য শেষবারের মতো আর কি। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে আবারও কথা হবে এবং আপনারা সবাই এই জাস্ট একটা ছোট্ট বিরতি, সেই বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM এন্ড ডু ফুর্তি। হ্যালো, কত দূর আসলেন? রাত হয়ে যাচ্ছে তো। যমুনা পার দিয়ে নিয়েছি দোস্ত, তোরা থাক আমি চলে আসছি প্রায়। হগল সময় তো আও তো না, নয়তো ফেললে ভিডিও কল তো করতে পারো। কি মুই যে ফেসবুক লাইভে আইলাম, তুমি কমেন্ট দাও না কা? যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে, গ্রামীণ ফোন। মেঘ জমেছে ঠোকায় ঠোকায় মন খারাপের মতো, আকাশ বুকে উড়বে পাখি, স্বপ্ন ছিল কত, মেঘ জমেছে। যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে, গ্রামীণ ফোন। কি রে একেবারে লাপাত্তা যে? আর বলিস না, মেসির সাথে 2 ঘন্টা কাটানোর পরে নেইমার ডেকে পাঠালো। রোনাল্ডোর সাথে গল্প করতে করতে মাঠ ছেড়ে কখন যে জুরাসিক পার্কে পৌঁছে গেছিলাম খেয়াল নেই, পেছনে দেখি ডাইনোসর, আমি তো ঝেড়ে দৌড়। মানে 1 নম্বর নেটওয়ার্কে কম দামে বেশি জিবি, 2 দিন মেয়াদে 2 জিবি মাত্র 42 টাকায়। এখন অনলাইনে স্ট্রিমিং হবে টেনশন ফ্রি। রিচার্জ অথবা ডায়াল *121*3242#। বিস্তারিত গ্রামীণফোন.com। মেঘ জমেছে ঠোকায় ঠোকায় মন খারাপের মতো, আকাশ বুকে উড়বে পাখি, স্বপ্ন ছিল কত, মেঘ জমেছে। যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে, গ্রামীণ ফোন। Face it, Radio Money Furti. Bhoot FM. The night comes alive with Grameen Phone. Welcome back.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুদ ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি এফএমে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে তার ঘটনাটা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হাই লিসনার্স, আমি ইমরান হোসেন, মিরপুর, ঢাকা থেকে। তো আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাতে চলে যাওয়া যাক। ঘটনাটা 2015 সালের। তো তখন আমার স্কুল বন্ধ ছিল, তাই আমি ভাবলাম যে গ্রামের বাড়িতে যাওয়া যাক। জি বলেন, আপনি আপনার ঘটনা বলেন। তো গ্রামের বাড়িতে যাওয়া যাক। তো ওই সময়টা গ্রামে যাওয়ার পরে আমরা ভালোই আনন্দ করি, ভালোই মজা করি। তো একটা সময় যখন আমার খালামারা জানতে পারে যে আমরা গ্রামে আসছি, তো তারাও চায় যে আমাদের দেখতে, আমাদের সাথে কথা বলতে, দেখা করতে। তো পরে তারা আসার পর আমরা আমাদের ইচ্ছা ছিল যে আমরা ভালো একটা অনুষ্ঠান করি, তো একটা পিঠার উৎসব তৈরি করা হয় ওই সময়। তো পরে আমাদের যে পিঠার উৎসব পরে একদিন আগে থেকেই আমার মামিয়া, তারপর হচ্ছে আমার আম্মু পিঠার জন্য যে যা তৈরি করা তা করার জন্য ট্রাই করতেছিল। তো একদিন রাতে সবাই পিঠা যখন বানাচ্ছিল, তো হঠাৎ একটা সময় রাত্রেবেলা আমার মা মনে করে যে পিঠা যেহেতু বানানো শেষ, তো এখন ফ্রেশ হয়ে ঘরে যাবে। তো যখন ফ্রেশ হতে যাবে, তো হঠাৎ করে আমার মানে টিউবওয়েলে, ওখানে পাশে টিউবওয়েল ছিল, তো টিউবওয়েলের ওখানে একটা মানুষের মতোই বৃদ্ধ একটা লোক দাঁড়িয়েছিল এবং তার পরনে ছিল সাদা কাপড়। আর যখন তাকে দেখলো, তার চোখের দিকে যখন চোখটা গেল, তার চোখে ময়টা সাদা ছিল, এরকম বোঝাচ্ছিল। তো এটা দেখার পর আম্মু অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার দেয়। তো ওই সময় যেহেতু মামি ছিল রান্না করে, তো মামি বুঝতে পারে যে আম্মু হয়তো বা কোনো সমস্যা হচ্ছে। তো হঠাৎ করে মামিও যায় আম্মুর কাছে। তো আম্মুর কাছে যাওয়ার পর দেখতে পারে যে আম্মু সত্যি অনেক ভয় পাচ্ছে এবং ওখানে কাঁপছিল একটা সময়। তো পরে দেখার পরে আম্মুকে রুমে নিয়ে যায় এবং আম্মু কথা বলতে পারতেছিল না, এতটা বেশি ভয় পাইছিল। তো ভয়ে আম্মু ওই দিন আর কিছুই বলতে পারতেছিল না। তো এর পরের দিন আমার মামা একজন হুজুরকে ডাক দেয় যে আম্মু কি সমস্যা হয়েছে সেটা জানার জন্য। তো পরে আর সে হুজুর যখন দেখে, তো সে বলে যে আম্মুকে কেউ ক্ষতি করার জন্য এরকম কিছু একটা করছিল, আম্মুকে ম্যাজিক করার সামথিং ট্রাই করতেছিল। এবং পরে এই জিনিসটা যখন জানতে পারে মামারা, তো পরে হুজুরকে বলা হয় যে এর সমাধানটা কি। তো পরে সমাধান বলতে আম্মুকে একটু পানি পড়া দেয় এবং একটু দোয়াটো করে দিয়ে যায়, বলে সবসময় সাবধানে থাকতে এবং নামাজ কালাম পড়তে। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে মোহাম্মদ লতিফুল ইসলাম জয় আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন এত কষ্ট করে শুনছি তাও কমেন্ট পড়ছেন না। নির্জন জুনিয়র আমাদের সঙ্গে আছেন BM তামিম খান এবং তিনি বলছেন যে আশা করছি ভালো আছেন। তামিম সৌদি আরব থেকে অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিসান আহমেদ বিজয়, এছাড়াও আলমগীর মেহেদি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে সেতু খান এবং চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষা আছেন তিনি। আকাশে অনেক মেঘ, হ্যাঁ আমিও তাই ভাবছিলাম যে আকাশে মেঘ, চন্দ্রগ্রহণ দেখব কিভাবে আমরা। তো যাই হোক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা, সেতু অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন, সুতরাং নেক্সট মেসেজটা মানে কমেন্টটা পেতে অনেক কষ্ট হচ্ছে। ওয়াজেদ হোসেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। জায়েদ বিন ইউসুফ, লিপি সরকার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ইন্দ্রাণী ঘোষ আমাদের সঙ্গে আছেন। অবাক বন্ধু সৌরভ আমাদের সঙ্গে আছেন। আরিয়ান আল আমিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মুর্তজা মাসুদ সানি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান, আমাদের সঙ্গে ইমরান হোসেন আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হোসাইন মাহমুদ, এছাড়াও রাফিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন MD আবির আমাদের সঙ্গে আছেন ফারাবি রহমান, আমাদের সঙ্গে আছেন FH রাহুল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্পিকিং শুভ, মোহাম্মদ আবরার ফয়সাল আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি মেহেদি হাসান, জিসান আহমেদ বিজয় আমাদের সঙ্গে আছেন MD নাইমুর রহমান, MD ফাহাদ আহমেদ আমাদের সঙ্গে আছেন, তারা অনেকে মিলে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইসরাত জাহান সাদিয়া এবং তিনি এই মুহূর্তে চন্দ্রগ্রহণ দেখতে পারলাম না, তাই কষ্টে ফুটে ফ্রেমের সাথে আছি। ওকে, আমাদের সঙ্গে আছেন, হ্যাঁ অনেকেই মিস করছেন বুঝতে পারছি, কারণ আকাশ মেঘলা। কালকে দেখা যাবে যে পত্রিকায় যখন আরো বড় বড় ছবি সব দেখবো, তখন আমাদের দুঃখটা আরো বেড়ে যাবে। আমাদের সঙ্গে আছেন আতিক, ইসায়ের অপূর্ব
ধ্রুব, আমাদের সঙ্গে আছেন মোর্শেদ আলম, ইমরান হোসেন রাজু আমাদের সঙ্গে আছেন, ফাহাদ এমডি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারহান আহমেদ আরিফ, 8 মাস পর আবার ফেরত আসছেন ভূত এফএম, ওয়েলকাম ব্যাক। শাকরুল আলম সাজিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাকেশ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খোরশেদ আলম আছেন, আমাদের সঙ্গে ইমন, এছাড়া আমাদের সঙ্গে আছেন ইশতিয়াক আহমেদ, কাব্যিক মোনা পথিক আমাদের সঙ্গে আছেন, স্বপ্নের ফেরিওল আছেন, আব্দুল্লাহ তুহিন আমাদের সঙ্গে আছেন, আবু সাইদ রায়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাশেদ ইসলাম, আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ তুহিন, মেঘ বালিকা আমাদের সঙ্গে আছেন, আকাশ সেন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নাইমুর, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলমগীর হোসেন মেহেদি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আরো অনেকেই, এস এম আল মামুন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আপনিও আছেন এই মুহূর্তে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি একটু ছোট্ট করে জানিয়ে দিই যে আমাদের দুটো পেজ হচ্ছে www.facebook.com/bhotfm.russell এবং www.facebook.com/radio.furti। এই দুটো পেজ তো আছে, যে দুটো পেজ আপনাদের জন্য সব সময় খোলা আছে। এই দুটো পেজে আমাদের যে পোস্ট আছে সেই পোস্ট আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, যেটা আপনারা অলরেডি করছেন। আমি দেখতে পাচ্ছি যে অনেক শেয়ার দিচ্ছেন, আপনারা লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ডুইং দ্যাট। আর আমাদের সঙ্গে যদি আপনারা ঘটনা পাঠাতে চান বা কোনো ঘটনা শেয়ার করতে চান, তাহলে সেই ঘটনা শেয়ার করতে পারেন অনায়াসে, এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা আছে bhotfm@radiofurti.fm, সেই অ্যাড্রেসে গিয়ে লিখতে হবে। তো আমরা লাস্ট একটা অডিও ক্লিপ প্লে করে আজকের মতো শেষ করব। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে, এবং সেই পর্যন্ত আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই টাটা, তবে রেখে যাচ্ছে একটা অডিও ক্লিপ। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। টাটা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম সিয়াদ মাহমুদ সালমান পরাগ। আমি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশে থাকছি। আমি আজকে যে ঘটনাটা বলবো এটা মোকারাবিনের কাছ থেকে শোনা। মোকারাবিন আর আমি একই বাসায় থাকি, যে জন্য এটা বলে নিচ্ছি, কারণ মোকারাবিন মিথ্যে কথা বলার কিংবা কোনো ধরনের ওই ধরনের কোনো কথা বলার ছেলে নয়। আর এবং এটা তার বাবার মুখ থেকে শোনা। তার বাবা অত্যন্ত ধর্মপরায়ণ একজন ব্যক্তি, মোকারাবিন নিজেও খুবই ধর্মপরায়ণ। যাই হোক, ঘটনাটা ঘটে তার বাবার একজন পেশেন্টের সাথে, যিনি কিনা সিঙ্গাপুরে থাকতেন। সিঙ্গাপুরে তিনি ছিলেন বেশ কয়েকদিন, মানে বেশ কিছু বছর যাবত। কিন্তু এই ঘটনা ঘটার পর তিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আসেন এবং মোকারাবিনের বাবার সাথে দেখা করেন এবং তার কাছ থেকে ওষুধ এবং মানসিক সাহায্য চান। তখনই ঘটনাটা জানা। সিঙ্গাপুরে তিনি যখন থাকতেন, তিনি একটি বহুতল ভবনে থাকতেন, 14 তলায় তিনি থাকতেন। তো প্রায় তিনি কিছু দুঃস্বপ্ন দেখা শুরু করেন। সেই দুঃস্বপ্নের মধ্যে তিনি দেখতেন যে তার কোনো প্রাণীর সাথে অনেক ধরনের প্রাণীর সাথে তার প্রচন্ড লড়াই হতো, মারামারি হতো, এই ধরনের কিছু দুঃস্বপ্ন আর কি। এবং তার যখন ঘুম ভাঙতো, সে দুঃস্বপ্নে যে সমস্ত আঘাত তাকে করা হতো, সেই আঘাতের চিহ্নগুলো তার শরীরে থাকতো। এবং একদিন এমন হয় যে কোনো একটা ভয়ানক প্রাণীর সাথে তার লড়াই হতে থাকে এবং মারামারির এক পর্যায়ে প্রাণীটা তার পিঠে আঁচড় দেয় এবং তার ঘুম সাথে সাথে ভেঙে যায় ব্যথায়। এবং তারপর তিনি আয়নার সামনে গিয়ে দেখেন যে তার পিঠে বড় বড় নখের একদম 3টা রক্তাক্ত আঁচড়। এবং এই ঘটনা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং তারপর থেকে তিনি প্রায় লক্ষ্য করতেন, এমনকি জেগে থাকা অবস্থায় তার মনে হতো এরকম যে তার সামনে দিয়ে কিংবা পেছন দিয়ে কিছু হেঁটে যাচ্ছে। তিনি বাসায় থাকাকালীন সময় এই জিনিসটা ফিল করতে পারতেন, ওই জিনিসটা তিনি অনুভব করতেন। এখন সমস্যাটা হয়তো বা ওই বাসারই, আমি এটা জানি না, এটা মোকারাবিনও আমাকে বলতে পারেনি। তো যাই হোক, এরকম তিনি প্রায় এরকম দুঃস্বপ্ন দেখতে থাকেন। কিন্তু সবচেয়ে ভয়ানক ঘটনাটা যেদিন ঘটে, এই ঘটনার পরেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর সিঙ্গাপুরে থাকবেন না। সেটা ঘটে যে এরকমই একদিন রাতে তিনি ঘুমিয়ে আছেন, তখন প্রচন্ড তিনি আবার দুঃস্বপ্ন দেখতে শুরু করেন এবং দুঃস্বপ্নের মধ্যে একইভাবে বিভিন্ন ধরনের প্রাণীর সাথে তার এরকম মারামারি, লড়াই, এই ধরনের ঘটনা ঘটতে থাকে। তিনি বুঝতে পারেন না, মানে প্রাণীগুলোকে তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছেন, এরকম একটা বিষয়। মানে ব্যাপারটা খুব ভয়ঙ্কর। কোনো একটা কিছুর সাথে তিনি, কোনো একটা এন্টিটি বা কোনো একটা কিছুর সাথে তিনি প্রচন্ড মারামারি করছেন, এই ধরনের একটা ব্যাপার ঘটতে থাকে। এবং তিনি
এতটা ভয় পান যে ভয়ের এক পর্যায়ে তিনি নিজেকে রক্ষা করার জন্য তিনি প্রচন্ড জোরে ঘুষি দেন। তো ঘুষি দেওয়ার পরে তিনি হাতে প্রচন্ড ব্যথা পান এবং কিছু একটা ভেঙে যায় এবং তখন তার ঘুমও ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি দেখেন রাসেল ভাই ওখানে 14 তলা দালান, যেটা আমি আগেই বললাম। তো 14 তলা ভবন যেহেতু, আর ওখানকার বাড়িগুলো কাঁচ দিয়ে ঘেরা থাকে, আপনি হয়তো বা জানবেন, এবং জানলাগুলো ওই কাঁচের মধ্যেই মানে লাগানো থাকে। তো ওনার এত জোরে উনি ঘুষি মারেন যে পুরো জানলাটা, যেটা কিনা ফ্লোর থেকে শুরু হয় জানলাটা, পুরো জানলাটা খুলে একদম 14 তলা থেকে পড়ে যায় এবং উনি অল্পের জন্য রক্ষা পান। উনি আর 2-3 পদক্ষেপ দিলেই উনি নিজেও পড়ে যেতেন। তিনি অল্পের জন্য রক্ষা পেয়ে যান এবং কিন্তু তিনি ভয়ে কিছুটা উকি মারেন, কারণ স্বাভাবিক যে কোথায় পড়লো, কি পড়লো, কারো উপরে পড়লো কিনা। কিন্তু তিনি যখন তাকান তখন একে তো গভীর রাত কটা বাজে সেটা তার খেয়াল নেই। তো তিনি যখন উকি দেন তখন দেখেন যে তার বিল্ডিং এর নিচে যে একটা বড় একটা গাছ ছিল, কোনো একটা, সেই গাছের ওপর একটা অনেক লম্বা চুল এবং সাদা ধবধবে পোশাক পরা একটা মেয়ে, একদম সাদা, তার মুখ অবয়ব সবকিছু সাদা, তার দিকে চেয়ে হাসছে, খুব কুৎসিত ভাবে হাসছে। এবং এই ঘটনা দেখে তিনি মারাত্মক ভয় পেয়ে যান এবং তিনি প্রচন্ড ঘামতে থাকেন। তিনি খাটের উপরে এসে বসে পড়েন এবং তিনি সিদ্ধান্ত নেন আর এক মুহূর্তে এই বাসায় না এবং সিঙ্গাপুরে তিনি আর থাকবেন না। তারপর ওখান থেকে তিনি কিছুদিনের মধ্যেই চলে আসেন এবং এসে মোকাররবিনের বাবার সাথে দেখা করেন, পুরো ঘটনা খুলে বলেন এবং মানসিক সাহায্য নেন এবং তিনি ওষুধেরও কিছু ওষুধপত্র তাকে দেয়া হয় এবং কিছু দোয়া কালাম পড়ে তাকে দেয়া হয়। তারপর যতদূর মোকাররবিন জানে এখন সে ভালোই আছে। এই হলো ঘটনা রাসেল ভাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, রাসেল ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। Exclusively on FusionBD.com.